আচ্ছা, তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে অফিসিয়ালি আজ প্রথম লাইভ। এবং যেহেতু দুদিন আগেই আমরা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু জানিয়ে ফেলেছিলাম যে আজ শুক্রবার 27 ফেব্রুয়ারি আমরা লাইভটি করতে যাচ্ছি দুপুর ৩টার সময়। যেহেতু অলরেডি ঘড়িতে ৩টা কিন্তু বেজে গিয়েছে, তো আমরা কিন্তু লাইভটি শুরু করে দিয়েছি। এবং আজকের আমাদের লাইভটি যে বিষয় সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি লাইভ ক্লাস এবং পাশাপাশি ম্যাথ সলভ ক্লাস বলতে পারো তোমরা। এবং যারা এসএসসি 26 ব্যাচ যারা রয়েছে, মানে যারা আর একেবারে শুরু মানে পরীক্ষার একেবারে দ্বার প্রান্তে যারা পৌঁছে গিয়েছে এসএসসি 26 ব্যাচ, তোমাদের কিন্তু পরীক্ষার আর মাত্র 55 দিন বাকি আছে। আর মাত্র 55 দিন, এবং এই 55 দিনে তোমরা অনেকে অনেক পড়াশোনা করে ফেলেছো। বিভিন্ন কোচিং, বিভিন্ন গাইড, বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন স্যার, বিভিন্ন ব্যাচ, বিভিন্ন কোচিং, বিভিন্ন এক্সাম সেন্টার, সব জায়গা তোমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছো। তবুও যাদের এখনো পরীক্ষা নিয়ে ভয়, যাদের ম্যাথ নিয়ে ভয়, যাদের অনেক বেশি কোয়ারিজ রয়েছে, তাদের জন্যই হচ্ছে আমাদের এই লাইভ সেশনটি। এবং তাদেরকে অন টু অন আসলে কথা বলার সুযোগ হয়তো হবে না, তবুও তোমাদের যেখানে যার সমস্যা থাকবে সেই সমস্যাগুলো হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব। তো মেইনলি হচ্ছে আমাদের যে লাইভ ক্লাসটি সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির উপরে কিছু কোয়েশ্চেন এখানে সাজিয়ে ফেলেছি, এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কিছু থিটা এর মান নির্ণয়। তো মেইনলি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা লাইভটি ইতিমধ্যে শুরু করে দিয়েছি, কিন্তু আমরা মানে ক্লাসটা এখনো শুরু করিনি। ক্লাসটা শুরু করব যদি আমরা আরো কিছু রেসপন্স পাওয়া শুরু করি, সবাই যদি আসা শুরু করে লাইভে। আশা করছি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, এবং আমি বোর্ডে যা যা লিখে ফেলেছি, যা যা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু আজকে ক্লাসের আমাদের বিষয়বস্তু বা টপিক। এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কিন্তু আজকে কথা বলছি, যেটা পরীক্ষায় আসবেই। তোমরা 100% দিয়ে রাখতে পারো যে 100% ইম্পর্টেন্ট এই যে টপিকটি আমি লিখে ফেলেছি, মানে কি থিটা এর মান নির্ণয়, টপিক নাম্বার 1। আশা করছি খেয়াল করছো, টপিক নাম্বার 1 থিটা এর মান নির্ণয়, এবং 1000% ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এই টপিকের উপর বেস করে তোমার একটা কোয়েশ্চেন মাস্ট বি থাকতেই হবে এবার ত্রিকোণমিতি থেকে, মাস্ট বি। মানে এবছর না, এটা হচ্ছে তোমার কি বিষয়টা যে প্রতি বছর ত্রিকোণমিতি থেকে যদি কোয়েশ্চেন হয়, এই প্যাটার্নের কোয়েশ্চেন করতেই হবে স্যারদের। হয় টাইপ 1 থেকে করবে, অথবা 2 থেকে করবে, অথবা 3 থেকে, অথবা 4 থেকে করবে। এবং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেই টাইপটা সেটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পার্ট, এবং এই টাইপটা থেকেই হচ্ছে প্রশ্নগুলো খুব বেশি আসে। তো আমি একটু কমেন্টটা একটু পড়ার চেষ্টা করব। সাকিব চৌধুরী লিখেছে ক্যামেরা ক্লিয়ার, ওকে, এবং আমাকে আশা করছি ক্লিয়ারলি শোনাও যাচ্ছে। এবং আরো একজন কমেন্ট করেছে কিপ গোয়িং ইনশাআল্লাহ ইউ ক্যান ডু দিস। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করছি এবং আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথেই থাকবেন, আশা করা যায় বা আশা রাখছি আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এটা কিন্তু আমাদের প্রথম লাইভ, আমাদের অফিসিয়াল পেজ থেকে একেবারে প্রথম লাইভ। তো যারা যারা লাইভটিতে রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ডিলে না করে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি, কারণ আমাদের লাইভটি কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকবে, এবং এই রেকর্ডেড লাইভটি যেই সময় পারো না কেন সেই সময় এসেই কিন্তু দেখতে পারবে। বিশেষ করে এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্যই লাইভটি। তো তোমরা সুযোগ পেলে, সময় পেলে অবশ্যই লাইভটি দেখে যাবে, এবং কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবে যে ভাইয়া এটা বুঝি নাই, বা এটা যদি আবার একটু বলতেন, এই লাইনটা যদি আবার একটু বলতেন। আমি অবশ্যই চেষ্টা করবো কোশ্চেনে আনসার দেওয়ার। তো চলো আমরা আমাদের লাইভটি শুরু করে দেই, এবং আমরা হচ্ছে আজকে তোমার খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কিন্তু কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট, থিটার মান নির্ণয়। দেখো, তাহলে আমি কিন্তু শুরু করছি লাইভটি। প্রথমেই বলে দিতে চাই, তার আগে আমি একটু তোমরা যারা দেখছো একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দেবে, এবং আমিও একটু আমার পার্সোনাল যেই আইডি রয়েছে সেখানে একটু লাইভটি শেয়ার করে দিতে চাই, যেন কিছু রেসপন্স এখান থেকে পাওয়া যেতে পারে। এবং কিছু গ্রুপেও আমি হচ্ছে শেয়ার করে দিতে চাই, যেহেতু আমাদের লাইভটি হচ্ছে বিশেষ করে এসএসসি 26 ব্যাচের জন্য। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা 26 ব্যাচের স্টুডেন্টরা রয়েছে, তারা সবাই যেন আমাদের লাইভটি থেকে উপকৃত হতে পারে, শুধুমাত্র তাদেরকে মাথায় রেখেই কিন্তু আমাদের লাইভটি করা। তো তোমরা যারা লাইভটি দেখছো কষ্ট করে, যদি সম্ভবপর হলে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে, আমরা খুবই উপকৃত হব। এবং তোমাদের জন্য আমাদের চার দেয়ালের পাঠশালা সর্বদাই অ্যাক্টিভ থাকবে, এবং আমরা চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে প্রতিনিয়ত তোমাদের কথা মাথায় রেখে আমরা নতুন কোর্স আনছি, আমরা ফ্রি কোর্স আনছি, আমরা লাইভ ক্লাসগুলো ফ্রি করছি, যা শুধুমাত্র তোমাদের জন্য। এবং আমি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে, আমি কিন্তু চার দেয়ালের পাঠশালার ম্যাথ ক্লাসগুলো আমিই নেই। তো ম্যাথের যাবতীয় সমস্যা থেকে শুরু করে যে ধরনের তোমাদের কোয়েরিজ আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারো, সেখানে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়া। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আমাদের লাইভটি। আমি আরেকটু শেয়ার করে নেই, সবাই একটু ধৈর্য ধরে বসবে আশা করি। এবং যারা ক্যামেরাটা শুধুমাত্র ফোনটা হাতে নিয়ে শুয়ে ভিডিওটা দেখছো, এখনো যারা দেখবে, মানে কিছুক্ষণ পর যারা এসে দেখবে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা অবশ্যই টেবিলে চলে যাও প্লিজ।
একটু কষ্ট করে টেবিলে চলে যাও এবং আমি এই পাশে যে জিনিসগুলো লিখে ফেলেছি সেগুলো একটু কষ্ট করে লিখে ফেলো, এবং আমি একটু তোমাদের ইন্টারাপ্ট করছি, আমি কথা বলছি, কথার মাঝখানে তোমরা এগুলো একটু তুলে ফেলো, আর আমি একটু শেয়ারটা করতে থাকি, এবং তোমরাও তোমাদের বন্ধু বান্ধবী, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের কাছে কিন্তু পার্সোনালি এটা শেয়ার করতে পারো। তাহলে ফাইনালি তারাও দেখতে পারবে, তুমিও দেখতে পারবে, এবং সবাই যেন ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। তো সবাই যেন ভিডিও থেকে উপকৃত হতে পারে সেটার জন্যই কিন্তু আমাদের লাইভটি। তো কেউ আসলে ভিডিও থেকে চলে যাবে না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে, এবং আশা করা যায় তোমাদের এসএসসি এই ব্যাচটাতে যারা রয়েছে তাদের কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ কি দেখো, তোমাদের সালে তোমার শর্ট কোয়েশ্চেন আছে, তারপর তোমাদের শর্ট সিলেবাস, তারপরে তোমাদের সময় এত সুযোগ সুবিধা করে দিচ্ছে স্যার যে শর্ট সিলেবাস, তারপর শর্ট কোয়েশ্চেন আছে। তো তোমরা আর কি চাও বলো? আমরা যে সময় পরীক্ষা দিয়েছি তখন আমাদের 7টা সিকিউ লিখতে হতো, তখন 7টা সিকিউ লিখে আসতে হতো, এবং আমরা এনাফ টাইম পাইতাম না। এনাফ টাইম বলতে আমরা শেষ করার সময় পাইতাম না। এমন হতো যে আমরা অঙ্কগুলো সবই পারি, কিন্তু আমরা সময়ের মধ্যে শেষ করতে পারতাম না। তো এরকম বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আমাদের পড়তে হতো। যেহেতু তোমরাই একমাত্র যাদের শর্ট কোয়েশ্চেন আছে, তারপরে দেখা যাচ্ছে তোমাদের 7টা অধ্যায়, তোমাদের এ প্লাস সবচেয়ে ইজি। যদি তোমরা এ প্লাস না পাও তাহলে এটা তোমাদেরই সবচেয়ে বড় ভুল হবে, তোমাদেরই কোথাও গ্যাপ আছে আমি মনে করে নিব। তো আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে আতিক? স্পষ্ট আছে তো সবকিছু? ওকে, ঠিক আছে। তাহলে আর দেরি নয়, যারা অধীর আগ্রহে এখনো ভিডিওতে রয়েছে আমি চলে যাচ্ছি কিন্তু আমাদের ক্লাসে। দেখ, টপিক নাম্বার 1 নম্বর টপিক হচ্ছে থিটা এর মান নির্ণয়। এখন থিটা এর মান নির্ণয় কিন্তু এখানে আমি লিখার পরে আমি এখানে আবার লিখলাম, দেখো টাইপ নাম্বার 1 এর মান নির্ণয়। তো এর মান নির্ণয়, এর মান মানেই থিটার মান নির্ণয়, তাই তো? আবার আমি এখানে লিখেছি কে সূক্ষ্মকোণ। তো এই 4 টাইপের কোশ্চেন আসতে দেখা যায় 9.2 থেকে। আমি আবারও বলছি, মানে তোমাদের যে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 রয়েছে, 9.2 থেকে এই 4 প্যাটার্নের কোশ্চেন আসতে দেখা যায়। এবং তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্যাটার্নটা হচ্ছে আবার টাইপ 3, যেখান থেকে বলে যে থিটা এর মান নির্ণয় করতে। তো থিটা এর মান নির্ণয় করতে তো আমরা সকলেই পারি, বাট শিখেছি, তবুও কি করব, আমি আজকে তোমাদেরকে একটু সাজিয়ে দিতে চাই যে এই ওয়েতে তোমরা থিটা এর মান নির্ণয় করবে। তো যেহেতু এই 4টা টাইপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে টাইপ 3, তো টাইপ 3টা আমি আগে শুরু করব। একজন কমেন্ট করেছে ইউনিভার্সাল একাডেমি গুড টিচিং স্কিল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত থাকবেন, আশা করি একটা ভালো রেসপন্স আপনি পাবেন। আচ্ছা, তো টাইপ 3টা আগে শুরু করছি। তো টাইপ 3টা শুরু করার আগে আমি 3টা স্টেপ লিখে দিচ্ছি যে এই টাইপটা কেমন বলো ভাইয়া, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরকম টাইপের কোশ্চেন তুমি 9.2 তে যদি তুমি 9.2 খোলো, দেখবা যে তুমি সেখানে 23 নম্বর অঙ্কটা রয়েছে, 24, 25, 26, এই যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন এই একই স্টেপে আমরা করতে পারবো। মানে এখানে যে আমি 4টা স্টেপ এখন লিখে দেব, 4টা স্টেপে আমরা করতে পারবো। পাশাপাশি গাইড খোলো, টেস্ট পেপার খোলো, পোস্ট ব্যাংক খোলো, সাপ্লিমেন্ট খোলো, যাই খোলো না কেন সেখানে তুমি এই টাইপের কোশ্চেন হিউজ দেখতে পারবা। হিউজ মানে এই যে থিটা রিলেটেড এরকম কোশ্চেন থাকবে, তোমাকে থিটার ভ্যালু বের করতে বলবে এবং পাশে বলে দেবে থিটা সূক্ষ্মকোণ। এখানে হয়তো আমি লিখি নাই, কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি থিটা সূক্ষ্মকোণ। তো তোমাদের হয়তো এভাবে বলে দিবে। হ্যাঁ, তৌফা আহমেদ এসে পড়েছে আমাদের লাইভে, ধন্যবাদ আসার জন্য, এবং আমাদের লাইভে থাকবে আশা করছি। তো চলো আমরা শুরু করছি থিটা সূক্ষ্মকোণ। তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, স্টেপ 1 এ আমরা চলে যাচ্ছি। কেমন? মানে এই টাইপ 3 এর কোশ্চেন গুলো সলভ করার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করব, সেই স্টেপগুলো আমি লিখে ফেলছি। স্টেপ নাম্বার 1 ভাইয়া, স্টেপ নাম্বার 1টা কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর। একই জাতীয় অনুপাতে রূপান্তর। যারা বোঝো নাই সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো। কেমন? তোমরা একটু বই খাতাটা খুলে একটু লিখে ফেলো। কেমন? তাহলে এবার হচ্ছে স্টেপ 2 আমাদের। কেমন? স্টেপ 2টা হচ্ছে কি, সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর গেল একটা কথা। তারপরে কথা হচ্ছে যে সবাইকে, মানে সকল অনুপাতকে বা সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। স্টেপ নাম্বার 3, এটাই শেষ স্টেপ। এটা হচ্ছে বীজগাণিতিক ক্যালকুলেশন বা বীজগাণিতিক হিসাবের মাধ্যমে সমাধান করা। বীজগাণিতিক ক্যালকুলেশন বা বীজগাণিতিক হিসাবের মাধ্যমে সমাধান করা। তাহলে আমি লিখছি, দেখো, বীজগাণিতিক হিসাবের মাধ্যমে সমাধান। বীজগাণিতিক হিসাবের মাধ্যমে সমাধান। আচ্ছা,
তো শুরু করছি আমি বীজগণিত যেহেতু। আচ্ছা আমি একটু বলে নেই, আমি কিন্তু লিখেছি সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর। দেখো আমি অঙ্কটা লিখে ফেলছি আগে। হ্যাঁ, অঙ্কটা যদি আমি লিখে ফেলি তাহলে হচ্ছে তোমার, আমি অঙ্কটা লিখছি, সেটা হচ্ছে আমার অঙ্কটা রয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা, 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা 2 মাইনাস 5 cos থিটা। ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত সবাই থাকবে, সবাইকে রিকোয়েস্ট, কারণ ভিডিওর শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যেটা শোনার পরে তুমি একেবারে শিওর হয়ে যাবে যে তোমার যদি এ প্লাস পাইতে হয় বা এ প্লাস যদি তোমার অবশ্যই আনতে হয় পরীক্ষা হলে, ত্রিকোণমিতি স্কিপ করার কোনো সুযোগ নাই। যারা এখনো ভাবছো যে ঠিক আছে আমি ত্রিকোণমিতি স্কিপ করব, আমি ত্রিকোণমিতি এবার করব না, ত্রিকোণমিতি ছাড়াই আমি এবার পরীক্ষাটায় অংশগ্রহণ করতে চাই, শুধুমাত্র পরিমিতি থেকে আমি আনসার করব, তাদেরকে উদ্দেশ্য করেই আমি কথাগুলো বলছি। আচ্ছা তার মানে কি একটু নিচে থেকে লিখবো? আচ্ছা ওকে। তাহলে যারা ভাবছে যে পরিমিতি করেই আমি হচ্ছে এ প্লাস আনতে পারি, হ্যাঁ পারো, কিন্তু তুমি কোনো রিস্কের মধ্যে যেতে চাও না, এটা আমিও জানি, তুমিও জানো। তো শেষ পর্যন্ত থাকবে, আমি শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। যাই হোক, তাহলে আমি কিন্তু অঙ্কটা লিখে ফেললাম। এবারে আমি যদি একটু বলি, আমি কিন্তু এখানে লিখেছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। কেমন? এখন দেখো এখানে আছে কি cos স্কয়ার থিটা, এখানে আছে কি sin স্কয়ার থিটা, আবার এখানে কি আছে cos থিটা। তার মানে এখানে দুই জাতীয় অনুপাত আছে। কি বললাম ভাইয়া? দুই জাতীয় অনুপাত না, একজন হচ্ছে cos আর একজন হচ্ছে sin। কারণ কি আমি জানি 6টা অনুপাত বিদ্যমান ত্রিকোণমিতিতে। কে কে? sin, cos, sec, cosec, cot আর হচ্ছে tan, তাই তো? তো 6 প্রকারের যে অনুপাতগুলো রয়েছে তার মধ্যে এখানে দুই প্রকার অনুপাত তুমি দেখতে পাচ্ছ। কে কে বলো তো? cos আর sin। তো তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর। এখন ভাইয়া সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে cos থিটাকে তুমি sin স্কয়ার থিটা বানায় ফেলাও, অথবা এই sin স্কয়ার থিটাকে তুমি cos স্কয়ার থিটা বানায় ফেলাও, তাহলে কি হবে? তাহলে এই sin স্কয়ার থিটা কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটাই আছে, আর এখানে আছে cos থিটা। তাহলে সবাই cos থিটায় বা একই জাতীয় অনুপাতে রূপান্তরিত হচ্ছে। অনেকেই ভাবতে পারে যে ভাইয়া আমি কি cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা বানাইতে পারবো? তাহলে তো এই একটা sin স্কয়ার থিটা আছে, এই একটা sin স্কয়ার থিটা আছে, কিন্তু এই cos থিটাকে তো তুমি ভাইয়া sin স্কয়ার থিটাতে রূপান্তরিত করতে পারবা না। পারবা কি? তুমি কি cos থিটা ইকুয়াল কি লিখতে পারবা? দেখো তো, আমি যদি লিখি যে cos থিটা ইকুয়াল 1 মাইনাস sin থিটা, এটাকে আমি লিখতে পারবো? পারবো না। আমি লিখতে পারবো cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই ফর্মুলাটা আমরা জানি। তার মানে এই cos থিটাকে চেঞ্জ করে তুমি কোনোভাবেই sin থিটা বানাইতে পারবা না। তাহলে বেটার হয় কি, তুমি এখানে যে sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটাকে চেঞ্জ করে তুমি cos স্কয়ার থিটা বানাই ফেলো, তাহলে তো সবাই cos থিটা হয়ে যাচ্ছে, মানে একই জাতীয় অনুপাতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তাহলে আমি কি করতে যাচ্ছি, আমি এখানে যে sin স্কয়ার থিটা আছে এটাকে চেঞ্জ করে আমি লিখতে চাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। বিষয়টা আশা করি বুঝছো। হ্যাঁ, তাহলে আমি কি করছি, আমি যেহেতু এই ফর্মুলার আন্ডারে থেকে আমি করতে চাচ্ছি, এই ফর্মুলাটা তোমাদের লিখে দিলাম, তোমরা একটু বুঝে নাও এবং আমি মুছে দেবো এটা। কেমন? তাহলে দেখো আমি যদি অঙ্কটা শুরু করি, এবার আমি কি করব ভাইয়া, এই cos স্কয়ার থিটাকে আমি রাখবো, ওকে, আর এই sin স্কয়ার থিটাকে কিন্তু আমি চেঞ্জ করব। চেঞ্জ করে কি লিখবো বলো তো? লিখবো হচ্ছে আমি 1 মাইনাস sin স্কয়ার থিটাকে চেঞ্জ করে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ কি আমি চাচ্ছি সবাইকে একই জাতীয় অনুপাতে রূপান্তরিত করা। দেখো খুবই ইম্পর্টেন্ট লিখেছি কিন্তু, S1 S2 S3 তুমি যে কোনো ধরনের ম্যাথ, যে কোনো ধরনের, সেখানে যা খুশি থাকুক পৃথিবীর, ত্রিকোণমিতির এই টাইপ 3 যে কোনো ধরনের ম্যাথ যদি থাকে, তুমি এই তিনটি নিয়মে করতে পারবা ভাইয়া, মানে সরি তিনটি নিয়ম না, তিনটি স্টেপ যদি ফলো করো, যে কোনো ম্যাথ মিলতে বাধ্য, যে কোনো ম্যাথ। তাহলে চলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে চেঞ্জ করে লিখবো কি ভাইয়া, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। ওকে, এবারে খেয়াল করো ভাইয়া, এখানে cos স্কয়ার থিটা রইলো, এই মাইনাসটা আমি ব্র্যাকেটের মধ্যে ইনপুট করব। আর একটা মাইনাস যখন ব্র্যাকেটের মধ্যে ইনপুট হয় তখন কি হয়, ওই ব্র্যাকেটের মধ্যে যতগুলো পদ থাকে তাদের লেফট সাইডের সাইনগুলো কি চেঞ্জ হয়? অবশ্যই। তার মানে এই যে মাইনাসটা যদি আমি ব্র্যাকেটের মধ্যে ইনপুট করি, অন এই যে নাম্বারটা, এই নাম্বারটা লেফট সাইডের সাইনটা কি প্লাস, তার মানে এই মাইনাসটা ইনপুট হওয়ার সাথে সাথে এই প্লাস ওয়ানটা হয়ে যাবে -1। বুঝছি? আবার দেখো মাইনাস cos স্কয়ার থিটা আছে না, এই মাইনাসটা আবার সাইন চেঞ্জ করে এটা হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা। হলো? ইকুয়াল কি আছে ভাইয়া বলো? 2 মাইনাস 5 cos থিটা। খেয়াল করো, স্টেপ নাম্বার 1 ক্লিয়ার। কারণ কি স্টেপ নাম্বার 1 এ বলা ছিল সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর করা, এবং আমরা কিন্তু স্টেপ নাম্বার 1 কমপ্লিট করে ফেলেছি। কারণ এখন এখানে cos থিটা cos স্কয়ার থিটা যেই থাকুক না কেন, এক জাতীয় অনুপাত আছে, সে হচ্ছে cos থিটা। কেমন? তার মানে সকল অনুপাত একই জাতীয় অনুপাতে রূপান্তরিত হয়ে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমি স্টেপ নাম্বার 2 তে কি বলেছি বলো তো? সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। তাহলে কি করবা? সকল পদকে তুমি বাম পাশে নিয়ে আসো ভাইয়া। তাহলে এখানে তো অলরেডি cos স্কয়ার থিটা আছে, আর এই একটা cos স্কয়ার থিটা আছে না, তার মানে দুইজন মিলে কি 2 cos স্কয়ার থিটা। ওকে ফাইন, -1, আর এই 2টাকে এই পাশে আনলে কি হবে? -2, আর এই -5 cos থিটাকে যদি এই পাশে আনো কি হবে? +5 cos থিটা ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে হচ্ছে আমাদের 0 হবে। তো হবে। এইবারে ভাইয়া আমি যদি এবারে এই 2 cos স্কয়ার থিটাকে এখানে রাখি,
আর এই প্লাস 5 cos θ কে মিডিলে রাখলাম, আর -1 -2 মিলে একসাথে হয় কি -3 ইকুয়াল কি 0। এবার এখানে মিডল টার্ম ব্রেকিং করতে হবে। আশা করি তোমরা সকলেই মিডল টার্ম ব্রেকিংটা পারো। মিডল টার্ম ব্রেকিং নিয়ে কারো কোনো সমস্যা আশা করি নেই, তোমরা মিডল টার্ম ব্রেকিংটা আশা করি পারো। তো মিডল টার্ম ব্রেকিং যদি এখানে আমি করতে চাই, দেখো মিডল টার্ম ব্রেকিং করার নিয়ম কি, পার্শ্ববর্তী দুই পদকে গুণ করা। 2 আর 3 কে গুণ করো ভাইয়া, কত হবে? 2 আর 3 কে গুণ করলে হবে, 2 আর 3 কে গুণ করলে হবে কত? 6 হবে কিনা? এই 6 কে এমন ভাবে ভাঙাতে হবে বা এমন ভাবে লিখতে হবে যেন তাদেরকে যোগ বিয়োগ করে আবার 5 cos θ হয়। এবার অনেকেই ভাবতে পারে যে আমি এখানে যদি +2 cos θ আর +3 cos θ লিখে দেই অঙ্কটা কিন্তু হতে পারে। দেখো অনেকেই এখানে দুইটা ভুল হয়। এখানে মিডল টার্ম আমরা সবাই পারি, আসলে সেটা কি করে জানো? অনেকে কি করে 2 cos স্কয়ার θ প্লাস মিডলে লেখে 2 cos θ প্লাস 3 cos θ -3 ইকুয়াল 0। কারণ কি এই 3 আর 2 গুণ করে 6 হয়, আবার এই পাশে 3 আর 2 গুণ করেও 6 হয়, আবার মিডলে এই দুজনকে যোগ করে 5 cos θ হয়। এটা অনেকে লেখে এবং এই ভুলটা হয় বিধায় এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। এটা কিন্তু ভুল, এটা কিন্তু টোটালি ভুল একটা জায়গা, এখানে কিন্তু এটা করা যাবে না। অনেকেই বলবে যে কেন এটা করা যাবে না, এটা তো লজিক্যাল। আমি এখানে যোগ করে বানাচ্ছি 5 cos θ, আবার গুণ করে 6 cos স্কয়ার θ বানাচ্ছি, তাহলে তো হচ্ছে না। কারণ কি দেখো, তুমি যদি গুণ করো এই যে 2 cos স্কয়ার θ আর -3 যদি গুণ করি, এটা কিন্তু -3, এখানেই সমস্যাটা হয়। এখানে 2 cos স্কয়ার θ আছে আর এখানে কি আছে? -3। তাহলে 2 cos স্কয়ার θ আর -3 যদি তুমি গুণ করো তাহলে কি হবে বলো তো? -6 cos স্কয়ার θ হবে। কিন্তু মিডিলে যারা আছে 2 cos θ আর +3 cos θ, এদের দুজনকে আবার গুণ করলে কত হয়? +6 cos স্কয়ার θ। দ্যাটস ওয়াই এটার সাথে এটা সামঞ্জস্যতা থাকে না বিধায় এটা হয় না। তাহলে এখানে আসলে রাইট কোনটা? এখানে রাইট হচ্ছে কি, তুমি 6 কে ভাঙাও। দেখো 6 কে ভাঙালে তুমি লিখতে পারবা, তোমার 6 যদি 6 এর মধ্যে নাও তাহলে 6 যাবে কয়বার? একবার। তাহলে 6 আর অন হবে এখানে মিডল টার্মটা, বিষয় মানে মেইন বিষয়টা হচ্ছে এখানে 6 আর অন হবে। একজন কমেন্ট করেছে, স্যার আমি ফেল করি ম্যাথে সব সময়, আপনি কি প্রাইভেট টিউশন পড়ান? জি, আপনি প্রাইভেট টিউশনে কোনো দরকার হবে না। আপনি যদি আমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলোতে অ্যাক্টিভ থাকেন, মানে প্রতিনিয়ত আমরা লাইভ ক্লাসগুলো করব বা করতে থাকবো, প্রতি শুক্রবার হয়তো করব, তো এই ক্লাসগুলোতে আপনি অ্যাক্টিভ থাকলে শুধু শুধু টাকা খরচ করে আপনার বাসায় টিচারের কোনো দরকার হবে না, টু বি অনেস্ট। তো চলুন আমরা সলভ করা শুরু করে দেই। আমরা হচ্ছে এবার লিখবো যে আপনার হচ্ছে, তার মানে এটা তো রাইট না, এটা তো রং, রাইট? এটা কিন্তু রং, তাহলে রংটা তো লেখা যাবে না। তাহলে এই লাইন থেকে আমি রাইটটা লিখি, এটা কিন্তু অনেকে লেখে, এই জন্য এটা লিখে রাখছে। এই ভুলটা তোমরা পরীক্ষা কেউ করবে না। তো যেটা করবে সেটা আমি লিখে দিব এখন। তো এখানে আছে কি 2 cos স্কয়ার θ রইলো, আর প্লাস 5 cos θ কে কিভাবে বানায় লিখবো? 6 cos θ মাইনাস মাইনাস cos θ -3 ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো বিষয়টা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাই হচ্ছে রাইট। কারণ কি, এখন এই মিডিল দুইজনকে গুণ করলে কি হবে? -6 cos স্কয়ার θ, এবং পার্শ্ববর্তী যেই দুই অংশ আছে 2 cos স্কয়ার θ এবং -3, এদেরকে গুণ করলে হয় -6 cos স্কয়ার θ। দ্যাটস ওয়াই এই মিডল টার্মটা হচ্ছে অ্যাকুরেট বা রাইট, এটা কিন্তু রং। বুঝছো না বিষয়টা? তার মানে এই ভুলটা কেউ পরীক্ষা হলে করবা না। এই ভুলটা খুব বেশি হয়, এই ভুলটা স্টুডেন্টরা খুব বেশি করে এই ভুলটা। তো এই ভুলটা করবা না আশা করি। এবারে চলো আমরা কমন নেই। এই 2 cos স্কয়ার θ 6 cos θ থেকে কি কমন যাবে? অবশ্যই 2 ও কমন যাবে, কারণ 2 তো আছেই, আর 6 এর মধ্যে 2 আছে 3 গুণ 2 আকারে, তার মানে অবশ্যই 6 এর মধ্যে 2 আছে, 2 কমন নেওয়া যায়। আর cos স্কয়ার θ আর cos θ এর মধ্যে তুমি কমন নিবা কত বলো তো? cos θ। তাহলে 2 cos θ কমন নিলে কি হবে বলো ভাইয়া? তাহলে হবে হচ্ছে cos θ, তো হবে এখানে থাকে cos θ আর এখানে থাকে +3, আর এই দুজন থেকে তুমি কমন নাও -1, তাহলে ফাইনালি কি আসবে বলো তো? cos θ +3 ইকুয়াল 0। এইবারে তুমি কি করবা? এইবারে তুমি লিখবা যে cos θ +3 ইকুয়াল cos θ +3 কমন নিবা মানে এই অংশ থেকে, তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে 2 cos θ -1 ইকুয়াল 0। হইলো? হইলো। এবারে হচ্ছে আমরা এখান থেকে আমরা কি লিখি? আমরা নরমালি কি লিখি? যে cos θ +3 ইকুয়াল 0 লিখি একবার, অথবা কি লিখি? অথবা দিয়ে আমরা লিখি যে 2 cos θ -1 ইকুয়াল 0। ফাইনালি এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো 2 cos θ ইকুয়াল +1, আর যদি আমি cos θ জানতে চাই তাহলে cos θ কি হবে বলো? 1/2। এবার এখানে একটু কথা বলতে চাই আমি। এই পাশটা যেখানে আমি লিখেছি cos θ +3, এখানে আমি লিখতে চাই cos θ ইকুয়াল -3। এখানে হবে অসম্ভব। কারণ কি? কারণ কি বলো? কারণ হচ্ছে cos θ এবং sin θ এই দুইজনের ভ্যালু, cos θ এবং sin θ এই দুইজনের ভ্যালু তোমার -1 থেকে cos θ ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। মানে এদের সীমাটা বা cos θ যে ভ্যালু, cos θ যে কোনো থিটার ভ্যালু যদি তুমি বের করো না কেন, তুমি কখনোই দেখবা না এটা -1 থেকে ছোট অথবা 1 থেকে বড়, এটা তুমি কখনোই মানে মানে তোমার কাছে লক্ষিত হবে না। এজন্য আমরা বলি যে cos θ ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, মানে এই রেঞ্জের মধ্যে থাকে। মানে -1 থেকে কি হতে পারে? বেশি হতে পারে। কত সেটা? সেটা হচ্ছে তোমার হতে পারে যে তোমার 0 হতে পারে, এটা অবশ্যই -1 এর থেকে বড়। তারপর কি 0 পয়েন্ট সামথিং হতে পারে, 0.1 2 3 4 এগুলো হতে পারে, +1 হতে পারে। কিন্তু এই -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশিও হবে না, এর কমও হবে না। অলরাইট,
দ্যাটস ওয়াই যেহেতু তুমি cos θ -3 পাইছো, অবশ্যই এটা কি -1 এর থেকেও ছোট, তার মানে এটা আমাদের সীমা লঙ্ঘন করছে। আর সীমা লঙ্ঘন করা মানে এটা অসম্ভব, এটা হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্যই নয়। কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু এটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য, কারণ কি এটার ভ্যালুটা কত বলতো 0.5, 1/2 করো আসবে কত 0.5, আর -1 থেকে বড় অবশ্যই 0.5, অথবা এই ভ্যালুটা সর্বদা কিন্তু আমরা গ্রহণ করি, এটা তুমি ভেবে নিতে পারো। আর নেওয়ার কারণটা কি, নেওয়ার কারণ হচ্ছে এটা -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, তাই। তাহলে দেখো এখানে কি হবে এখন বলো তো, এখানে হবে cos θ ইকুয়াল cos কত ডিগ্রি, 60 ডিগ্রি। দ্যাট মিন্স θ ইকুয়াল 60 ডিগ্রি। খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ কিন্তু শেষ করলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই টাইপ থেকে কোশ্চেন এবছর এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা এসে বসে আছে, এটা আগে থেকে আমি আউট করে দিলাম। আমার কিন্তু কোনো দোষ নাই, পরীক্ষা হলে চলে আসলে আমি কিন্তু আমাকে কিন্তু কেউ বলতে হবে না যে ভাইয়া আপনি হচ্ছে কোশ্চেন আউট করে দিয়েছেন বা আপনি আগে থেকে কোশ্চেন পেয়ে গিয়েছেন, এমন কিন্তু কিচ্ছু না। বাট আমি বলে দিচ্ছি, এই টাইপের কোশ্চেন বা এই কোশ্চেন পরীক্ষা হলে একটা আসবেই আসবে, মানে আসতেই হবে, কারণ খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সারা যখন কোশ্চেন করে তখন এই টাইপকে বাদ রেখে তারা কোশ্চেন করতে পারে না। যাই হোক, তো আমি একটু সামারি করে দেই। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটা স্টেপ তোমরা একটু লিখে ফেলবা এবং মনে রাখবা। স্টেপ নাম্বার 1টা হচ্ছে কি, স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আমাদের সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর। দ্যাট মিন্স যদি cos থাকে sin থাকে বা যে কোনো দুইটা অনুপাতই মূলত থাকবে তোমার অঙ্কগুলোতে। যেমন এখানে দেখো তুমি লক্ষ্য করছো কি cos আর sin আছে, এখানে আছে sin আর cos। তো যে টাইপেরই কোশ্চেন তুমি লক্ষ্য করো না কেন, দেখবা কি দুই টাইপের অনুপাত থাকে সেখানে। তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে কি ওই দুই টাইপের অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর করা, হয় cos কে sin করা, sin কে cos করা, sec কে tan করা, tan কে sec করা, যে কোনো একটা অনুপাতে তুমি রূপান্তর করে দিবা, একই জাতীয় অনুপাতে রূপান্তর হবে। স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এবার স্টেপ নাম্বার 2, সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। দেখো তো ভাইয়া এখানে পদ কয়টা, এখানে পদ হচ্ছে তোমার এই যখন আমরা সকল অনুপাতকে একই জাতীয় অনুপাতে রূপান্তর করলাম তখন এখানে পদ কয়টা হইলো, এখানে পদ হইলো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, 3টা পদ আসে বাম পাশে, 3টা পদ আসে দুইটা আসে ডান পাশে। এই দুই ডান পাশের পদকে আমরা বাম পাশে নিয়ে এসেছি। দ্যাট মিন্স আমরা স্টেপ নাম্বার 2 সকল পদকে বাম পক্ষে স্থানান্তর করলাম। স্টেপ নাম্বার 2 কমপ্লিট। তারপরে আমরা চলে যাব স্টেপ নাম্বার 3 তে। স্টেপ নাম্বার 3 তে আমি কি বলেছি বলতো, বীজগাণিতিক হিসাবের মাধ্যমে সমাধান। অনেকেই বলবে যে কই ভাই আপনি বীজগাণিতিক হিসাবটা কখন করলেন, করেছি কিন্তু। দেখো এই যে মিডল টার্ম ব্রেকিং, এটা কিন্তু বীজগাণিতের অংশ। দ্যাট মিন্স আমি এখানে মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে অঙ্কটা সমাধান করলাম না, তার মানে আমি মিডল টার্ম ব্রেকিং এর সাহায্যে করছি, অর্থাৎ বীজগাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমি সমাধান করছি। বুঝছো তো বিষয়টা? তার মানে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের আসার মতো একটি টাইপ। সবাই বাসায় একবার হলো প্র্যাকটিস করবে এবং গাইডটা খুলে টেস্ট পেপারটা খুলে অবশ্যই এই টাইপের ম্যাথ গুলো একটু মনোযোগ সহকারে দেখবে, যেন পরীক্ষা আসতে তুমি পারো। তো শেষ করে ফেললাম আমাদের টাইপ নাম্বার 1। আচ্ছা, একজন লিখেছে আজকে এক্সামে এই ম্যাথটি দিয়েছে। হ্যাঁ, আজকে এক্সাম না, যে কোনো এক্সামেই স্যার ম্যাডামরা এই টাইপের ম্যাথ দিতে বাধ্য, কারণ এটা খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট একটি টাইপ, খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি প্রতিদিন লাইভ ক্লাসগুলো অ্যাটলিস্ট করো, আমার যেই কোশ্চেনগুলো আমি করাবো এগুলোই পরীক্ষা হলে আসবে, এটা আমি লিখে দিতে পারি। তো একটা টাইপ কিন্তু আমরা শেষ করছি, এখনো কিন্তু আমাদের লাইভ ক্লাসে টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 2 এবং টাইপ নাম্বার 4 শেষ করা বাকি। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের লাইভ ক্লাস কন্টিনিউ করতে থাকি। মুছে দিলাম, কেমন? সবাই লিখে ফেলবা, কেউ বসে থাকবা না। এবং শুয়ে শুয়ে ভিডিও দেখা আসলে কিচ্ছু নাই এখানে। তোমার যদি পরীক্ষা হলে ভালো করতে হয় অবশ্যই এই জিনিসগুলো নোট করে ফেলতে হবে। অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু পরীক্ষা হলে অঙ্ক পারে না, কারণ কি জানো, পরীক্ষা হলে প্যানিক হয়ে যায় এবং পারা জিনিস মনে আসে না, যে না কি জানো একটা হবে, মনে আসতেছে না, শিট। তার মানে কি জানো, ও ওই মানে নোট করেনি, ও আছে যে আমি তো পারি, নোট করে লাভ কি আমার, আমি তো পরীক্ষা হলে যা আসবে সেটাই পারবো। তো নোট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা সকলেই যে জিনিসটা লক্ষ্য করবা, ভালো স্টুডেন্টরা দেখবা কি আলাদাভাবে নোট করে, এবং সেই সকল স্টুডেন্টরা দেখবা সবসময় খুব ভালো নাম্বারও পায় যে কোনো পরীক্ষায়, সেটা গণিত হোক, বিজ্ঞান হোক, সমাজ হোক, ইসলাম শিক্ষা হোক, আর ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, আর হিসাব বিজ্ঞান হোক, যেটাই হোক না কেন, যদি তুমি তোমার পার্সোনাল নোট বানাইতে পারো তাহলেই তোমার পরীক্ষা ভালো হবে। আদারওয়াইজ পরীক্ষা ভালো করা কিন্তু এত সহজ না। তো চলো টাইপ নাম্বার 1 এ চলে যাই। টাইপ নাম্বার 1 এটাও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার, খুবই সহজ একটি টাইপ। ত্রিকোণমিতি নিয়ে ভয় পাও না, আসলে কিচ্ছু নাই। তোমরা যারা ত্রিকোণমিতি খুব বেশি ভয় পাও না তারা সেটা কমেন্ট করো প্লিজ, আমি দেখতে চাই যে এরা আসলে কারা যে ত্রিকোণমিতিতে ভয় করে, আমি এদেরকে একটু দেখতে চাই আসলে কেমন। তো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে টাইপটা, টাইপ নাম্বার 1, এই টাইপের ম্যাথ তুমি খুব বেশি লক্ষ্য করবা, যে cos মাইনাস sin ডিভাইড cos প্লাস sin, আবার আছে cos মাইনাস sin ডিভাইড cos প্লাস sin। মানে এই অঙ্কটা কিন্তু একই রকম, শুধু এখানে ভ্যালুটা একটু ডিফারেন্স খালি দেখো, এখানে ভ্যালুর জায়গাটা এরকম। এই টাইপের ম্যাথ তুমি অনেক দেখবা, তুমি গাইড খোলো দেখবা যে দুইটা অনুপাত যোগ বিয়োগ আকারে দেওয়া আছে, দুইটা অনুপাত যোগ বিয়োগ আকারে দেওয়া আছে এবং পাশে একটা ভ্যালু দেওয়া আছে এবং তোমাকে বলবে এর ভ্যালু বের করো, এবং এটাকে আমি দিয়েছি টাইপ 1। আমি আবারও বলছি ভাইয়া, আমি আবারও বলছি যে তোমার এই টাইপের ম্যাথ গুলো গাইড এবং হচ্ছে তোমার টেস্ট পেপার গুলোতে তুমি খুব বেশি দেখবা, এবং খুব বেশি দেখবা কি যে দুইটা অনুপাত যোগ বিয়োগ আকারে লেখা আছে, যোগ বিয়োগ বা উপরে বিয়োগ নিচে যোগ, উপরে যোগ নিচে বিয়োগ, এই টাইপের লেখা আছে এবং তোমাকে বলবে কি যে এর ভ্যালু বের করো। আচ্ছা, তো যারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে আবার উদ্দেশ্য করে বলছি, একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সকল কিছু দেখা যাচ্ছে কিনা সেটা একটু অবশ্যই জানাবেন।
এবং এটাই হচ্ছে আপনাদের কাছে একমাত্র রিকোয়েস্ট। আপনাদের জন্যই কিন্তু এই রমজান মাসে রোজা রেখে কিন্তু এত জোরে জোরে কথা বলছি, মানে খুব জোরে জোরে কথা বলছি, কিন্তু এখানে যে আমি কথা বলছি আমি জানি। আচ্ছা, তো চলেন শুরু করা যাক আমাদের টাইপ নাম্বার 1। এই টাইপের থাকলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে অঙ্কটা আগে তুলে ফেলা। কজ এ মাইনাস সাইন এ ডিভাইড কজ এ প্লাস সাইন এ। আমি কিন্তু একটা করিয়ে দিব, বাকিটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3। আচ্ছা, তো এবার যদি আমি এই টাইপের ম্যাথগুলো থাকলে আপনার প্রথম কাজ হচ্ছে যোজন বিয়োজন করে দেওয়া। যোজন বিয়োজন হচ্ছে এই টাইপের ম্যাথ করা সবার প্রধান হাতিয়ার বা প্রধান কাজ, মানে স্টেপ নাম্বার 1 বলতে পারেন আপনি। যেমন আমরা এখানে স্টেপ নাম্বার 1 অন করলাম না, এখানেও স্টেপ নাম্বার 1 হচ্ছে একটাই স্টেপ, সেটা হচ্ছে যোজন বিয়োজন করা, আর কিছুই না। যোজন বিয়োজন করলেই দেখবেন এটা একটা লাইন হয়ে, এটা একটা লাইনে চলে আসে। জাস্ট একবার যোজন বিয়োজন করলেই হবে, একবার যদি আমরা লাইভ করি তাহলে হয়ে যাবে। চলেন তাহলে আমি প্রথমে যোজন করি। হ্যাঁ, cos a মাইনাস sin a ডিভাইড cos a প্লাস sin a। তাহলে দেখেন আমি প্রথমে লিখবো কি লব যোগ হর, তার মানে এটা কি লব, এটা হচ্ছে লব যোগ, খেয়াল করেন লব, আচ্ছা সরি আমি কিন্তু এখানে একটু ভুল লিখছি, এখানেও লব হবে। দেখেন প্রথমে হচ্ছে উপরে হবে লব যোগ হর, হর কত cos a প্লাস sin a, এটা গেল লব যোগ হর। এবার কি লব বিয়োগ হর, হর কত cos a মাইনাস cos a প্লাস sin a, cos a প্লাস sin a। সেম কাজ বা সেম ঘটনা এই পাশেও ঘটাইতে হবে, কারণ যোজন বিয়োজন কখনোই এক পাশে হয় না, যোজন বিয়োজন দুই পাশে করতে হয়। যোজন বিয়োজন দুই পাশে করতে হয়। তাহলে এই পাশে কি হবে, এই পাশে হবে কি লব, নিচেও হবে লব, আগে কি হবে লব যোগ হর, আর কি হবে লব বিয়োগ হর। আশা করি বিষয়টা বুঝছি। সাইড নোট দেবো কি যোজন বিয়োজন করে পাই। দেখেন একটা লাইন যোজন বিয়োজন করলে এই টাইপের ম্যাথগুলো টাইপ নাম্বার 1 এর যতগুলো ম্যাথ থাকবে একটা লাইন খালি যোজন বিয়োজন করতে পারলে অঙ্ক শেষ। একটা লাইন যোজন বিয়োজন করতে পারলে বাকিটা আপনি নিজেই বুঝে যাবেন, শুধুমাত্র একটা লাইন করতে হবে। তাহলে দেখেন আমি এবার হচ্ছে ব্র্যাকেট থেকে মানে ব্র্যাকেট গুলো তুলে দিব, আর ব্র্যাকেট তোলার সময় আমরা খেয়াল করব প্রত্যেকটা ব্র্যাকেটের লেফট সাইডে কোন চিহ্ন আছে। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, খেয়াল করেন। যখন আমরা ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তোলার সময় আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, প্রত্যেকটা ব্র্যাকেটের লেফট সাইডে বা বাম সাইডে কি চিহ্ন আছে এটা লক্ষ্য করলেই হচ্ছে। দেখেন আমি যে লক্ষ্য করি এই ব্র্যাকেটের বাম সাইডে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন আছে নাই, কিন্তু আমরা চিহ্ন না থাকলে কি ধরি প্লাস। ওকে ফাইন। জিনাতারা দিলশাদ কিউট টিচার, ধন্যবাদ। তো হচ্ছে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা যারা লাইভটি দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আমাদের লাইভটি, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যেন সবাই যেন উপকৃত হতে পারে আমাদের লাইভটি থেকে। দেখেন আমি আবারও বলছি, যখন আমরা ব্র্যাকেট তুলে দিব তখন আমরা দেখবো যে ব্র্যাকেটের বাম সাইডে বা লেফট সাইডে কোন চিহ্ন আছে, এই চিহ্নটা দেখেই মূলত আমরা ব্র্যাকেটটা তুলবো। তাহলে এই ব্র্যাকেটের লেফট সাইডে কি আছে, কিছু নাই, মানে কি পজিটিভ আছে, প্লাস আছে। এই ব্র্যাকেটে কি আছে, পজিটিভ আছে। ওকে ফাইন, এই ব্র্যাকেটে আছে, দেখাই যাচ্ছে পজিটিভ, কিন্তু এই যে ব্র্যাকেট এটা কমপ্লিট করি না আমি ব্র্যাকেটটা, সরি, এই ব্র্যাকেটের লেফট সাইডে কি আছে মাইনাস। যখন ব্র্যাকেটের লেফট সাইডে প্লাস থাকবে তখন কোনো চিহ্ন চেঞ্জ হবে না ভাইয়া, তার মানে এখানে যেহেতু প্লাস আছে তার মানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, ডিরেক্ট যা আছে তাই হবে, cos a মাইনাস sin a। এই ব্র্যাকেটের লেফট সাইডে বা বাম সাইডে কোন চিহ্ন আছে, পজিটিভ, তার মানে কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে ডিরেক্ট যা আছে তাই বসাবে, cos a প্লাস sin a। এই ব্র্যাকেটের বাম সাইডে কি আছে, প্লাস, তার মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমরা লিখে দিব cos a মাইনাস sin a। আর এই ব্র্যাকেটের বাম সাইডে বা লেফট সাইডে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা যদি ব্র্যাকেটে ইনপুট করি, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে cos a আছে প্লাস, sin a আছে প্লাস, তাহলে উভয় হয়ে যাবে মাইনাস, মাইনাস cos a মাইনাস sin a। আবারও বলছি, যদি ব্র্যাকেটের লেফট সাইডে মাইনাস চিহ্ন থাকে তখনই ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা পদের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে। যখনই ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ মানে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের বাম সাইডে যখন নেগেটিভ চিহ্ন থাকবে প্রত্যেক ক্ষেত্রেই আমরা ভিতরের সকলের চিহ্ন পরিবর্তন করবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাই কিন্তু করলাম, সেম কাজটা এখানেও করবো, একেবারে সেম কাজটা এই পাশে করবো। দেখেন এই পাশে কি আছে 1 মাইনাস রুট 3 আছে, আর এবার যদি প্লাসটা এর মধ্যে ঢুকাই দিই তার মানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, হবে কি, হবে না, তার মানে কি হবে প্লাস 1 প্লাস রুট 3। তারপর কি হবে বলেন 1 মাইনাস রুট 3, আর এই মাইনাস যদি এর মধ্যে ইনপুট করি কি হবে, মাইনাস 1 হবে প্লাস রুট 3 হবে, প্লাস না মাইনাস রুট 3 হবে। কারণ কি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ওই ব্র্যাকেট ওই মাইনাসটা আমি যদি যখন ব্র্যাকেটের মধ্যে ইনপুট করব তখন প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ভাইয়ারা। মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যায়, থাকে কি উপরে 2 cos a। দেখেন আমরা কিন্তু একটা লাইন করেছি, খালি একটা লাইনটা কি যোজন বিয়োজন আর কিচ্ছু না, আর বাকি এটা কি ক্যালকুলেশন, কিন্তু বাকি সব ক্যালকুলেশন। নিচে দেখেন মাইনাস cos a, মাইনাস cos a, আর হচ্ছে এ পাশ থেকে প্লাস cos a কেটে যাবে, তাহলে ফাইনালি কি থাকবে মাইনাস 2 sin a। এই পাশে একটু চলে আসেন, দেখেন এই পাশে মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে যায়, তাহলে উপরে থাকে 2, আর এই পাশ থেকে মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, তাহলে নিচে থাকে মাইনাস 2 রুট 3।
এইবারে আমরা তো সকলেই জানি এই যে নিচের মানে লবের সাথে যে মাইনাসের অংশটা, এটাকে ডিরেক্ট পুরো ভগ্নাংশের লেফট সাইডে রাখা যায়, জানি আশা করি। আবার এই হরের সাথে যদি কোনো মাইনাস থাকে এটাকেও ডিরেক্ট হচ্ছে আমরা এই পাশে রাখতে পারি, পারি তো? পারি। তাহলে আমরা কি করবো, এই মাইনাসটাকে কল্পনা করি এখানে আছে, এই মাইনাসটাকে কল্পনা করি এখানে আছে, দুপাশ থেকে মাইনাস মাইনাস পড়ে যায়, পড়ে গেলে এই 2 2ও কেটে যায়, আবার এই 2 2 কেটে যায়। তাহলে ফাইনালি উপরে এখন থাকে কি cos a ডিভাইড sin a ইকুয়াল, উপরে এখন 2 2 কেটে দিলে উপরে থাকে 1 আর নিচে থাকে কি √3। দেখেন আমি আবারও বলছি সেটা হচ্ছে কি, আমি কিন্তু মাইনাসটা কিন্তু কেটে দিয়েছি, দুপাশ থেকে দুপাশের মাইনাস কিন্তু ফেলে দেওয়া যায় বা কেটে দেওয়া যায়, আর 2 2 কেটে দিয়েছি, এখানে 2 2 কেটে দিতে, তাহলে এই পাশে আছে 1 ডিভাইড √3, এই পাশে cos a ডিভাইড sin। এবারে আমরা কি করব, cos a বাই sin a মানে কি cot a, cot a লেখা থেকে আমি tan a লিখতে বেশি পছন্দ করি না আমরা সবাই? cot a লেখার থেকে আমরা কিন্তু tan a লিখতে বেশি পছন্দ করি। তাসিনুল্লাহ রিয়াদ, কিপ গোইং, ইউ উইল সাকসিড। থ্যাংক ইউ রিয়াদ, রিয়াদ কিন্তু আমার স্টুডেন্ট, রিয়াদ কিন্তু আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, রিয়াদকে ধন্যবাদ। তো চলো আমরা করি, এখানে হচ্ছে cos a ডিভাইড sin a মানে কি, cos a ডিভাইড sin a মানে হচ্ছে cot a, কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি tan a আনতে, তার মানে আমরা এখানে ব্যস্তকরণ করব, উল্টে দিব, উল্টে দিলে কি হবে, উপরে যাবে sin a, নিচে আসবে cos a, আর এক পাশে উল্টে দিলে হয় না, বা এক পাশে ব্যস্তকরণ করা যায় না, ব্যস্তকরণ দুপাশেই করতে হয়। তাহলে কি হবে, √3 ডিভাইড 1, তাহলে নিচের অন্তর দেওয়া দরকার হয় না, হয় কি, হয় না? তাহলে sin a ডিভাইড cos a ইকুয়াল কি √3, তার মানে ফাইনালি আমরা এখানে লিখতে পারবো, tan a ইকুয়াল √3, tan a ইকুয়াল √3, তার মানে tan a ইকুয়াল tan 60 ডিগ্রি ভাইয়া, কারণ কি 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু √3, অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারবো a ইকুয়াল 60 ডিগ্রি। দেখেন থিটা এর মান নির্ণয় করার আরো একটি গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার একটি টাইপ কিন্তু আমরা শেষ করলাম। আমি আবারও বলে দেই, গাইড গুলো, টেস্ট পেপার গুলো, পোস্ট ব্যাংক গুলো যদি আপনি একটু ঘাটেন, আপনি দেখবেন কি যে দুইটা অনুপাত যোগ বিয়োগ আকারে লেখা আছে, উপরে যোগ নিচে বিয়োগ, অথবা উপরে বিয়োগ নিচে যোগ, এভাবে থাকলেই আপনি যোজন বিয়োজন করবেন, একটাই লাইন, সকল ম্যাথে একটাই লাইন কি, যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করার পরই বাকিটুকু ক্যালকুলেশন যদি একটু জানেন বা একটু পারেন, বাকিটুকু ক্যালকুলেশন ইজিলি হয়ে যাবে, খুব ইজিলি কিন্তু বাকিটুকু ক্যালকুলেশন হয়ে যাবে বা হওয়ার কথা। আচ্ছা, বাকিটুকু ক্যালকুলেশন কিন্তু হয়ে যাওয়ার কথা। আচ্ছা চলুন তাহলে আমরা এবার আমরা চলে যাব আমাদের টাইপ নাম্বার 2 তে। এবার আমরা চলে যাব আমাদের টাইপ নাম্বার 2 তে। টাইপ নাম্বার 2 তে কিন্তু আমি লিখে রেখেছি √2 cos a - b, এটা তাহলে মুছে দিচ্ছি, কেমন? এটা তাহলে মুছে দিচ্ছি। আবার সবাইকে একটু রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিওতে এই মুহূর্তে দেখছেন বা এই মুহূর্তে আমাদের ভিডিওতে রয়েছেন, হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আমাদের পরবর্তী টাইপে। যারা যারা এখনো আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আমাদের পেজের অফিসিয়ালি লাইভ ক্লাস, প্রথম লাইভ ক্লাস, এটি অফিসিয়ালি একেবারে প্রথম লাইভ ক্লাস, তো এখন পর্যন্ত যাদের দেখতে পাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টাইপে, টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এর আমরা 2 নম্বর অঙ্কটা করব। টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 এর 2 নম্বর অঙ্কটা আমরা করব। 2 নম্বর অঙ্কটা করে 4 নম্বর অঙ্ক করে কিন্তু আমরা আজকের মতো আমাদের লাইভটি শেষ করব, এবং এভাবে প্রতিনিয়ত প্রতিদিন লাইভ চলমান রাখ, প্রতিদিন তো আসলে না, আমরা আসলে শুক্রবার লাইভ ক্লাসটি চলমান থাকবে, এবং আপনাদের অনুরোধ যদি হয় বা আপনারা যদি মনে করেন যে আরো লাইভ ক্লাস দরকার, সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি দরকার হলে আরো লাইভ ক্লাস বাড়িয়ে দিব। হ্যাঁ, তো চলেন আমরা টাইপ নাম্বার 2 করি। টাইপ নাম্বার 2 তে কি আছে, আমরা 2 নম্বর অঙ্কটা তুলছি। হ্যাঁ, 2 cos a + b = 1 ইকুয়াল 2 sin a - b। এই অঙ্কটা থেকে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, a ও b এর মান বের করতে হবে। এগুলো কিন্তু সবই থিটা এর মান বের করার অঙ্ক, কারণ কি a ও b এক প্রকার থিটা না, sin cos এর সাথে যে থাকে সেই তো থিটা হয়, তার মানে এটা কিন্তু এক প্রকার থিটা এর ম্যাথ, এটা কিন্তু এক প্রকার থিটা এর ম্যাথ। তাহলে দেখেন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যখন আমরা এই টাইপের ম্যাথের সমাধান করতে হবে বা করব, তখন হচ্ছে আমরা লিখে নিব যে এখন 2 cos a + b = 1, এটা লেখা যাবে না এক লাইন, আবার লেখা যাবে কি, এই লাইনটা লেখা যাবে বলেন তো, 1 = 2 sin a - b। বিষয়টা একটু বুঝেন, দেখেন আমি কি লিখেছি, মানে 2 cos a + b এর ভ্যালু 1, আবার 1 = 2 sin a - b, দ্যাট মিন্স 2 sin a - b এর ভ্যালু 1, 2 cos a + b এর ভ্যালু 1, দুজনের ভ্যালুই 1। তাহলে আমরা সেপারেটলি লিখতে পারি না 2 cos a + b = 1, আবার 1 = 2 sin a - b, লিখতে পারি কি না? পারি। তাহলে ফাইনালি আমরা এবার লিখবো কি, যে cos a + b = 1/2। আর এখানে আমরা একটু উল্টায় লিখবো, বলতে কি রকম, আমরা 2 sin a - b, এটা আছে কি ডান পাশে, আর 1 আছে কি বাম পাশে, আমরা 1 কে পাঠাবো ডান পাশে বা ডান পক্ষে, আর 2 sin a - b কে আনবো বাম পক্ষে। এবং ম্যাথের ভাষায় এটাকে বলে প্রতিসাম্য বিধি। ম্যাথে প্রতিসাম্য বিধি বলতে একটা টার্ম আছে, সেই টার্মের আওতায় ফেলে আমরা পুরো ডান পক্ষকে বাম পক্ষে আনতে পারি,
এবং পুরা বাম পক্ষকে ডান পক্ষে পাঠিয়ে দিতে পারি। দেখেন আমি কিন্তু তাই করলাম, এটা ম্যাথের ভাষায় এটাকে বলে প্রতিসাম্য বিধি। দেখেন এবারে cos a প্লাস বি ইকুয়াল cos কত ডিগ্রি ভ্যালু হাফ বলেন তো? 60 ডিগ্রি ভ্যালু হাফ না? তাহলে আপনি বলতে পারবেন cos 60 ডিগ্রি। ফাইনালি দুপাশ থেকে cos cos পড়ে যাবে, আপনি পাবেন a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি পাবেন। এবার এখানে আসেন, এখানে কি পাওয়া যাবে? sin a মাইনাস বি ইকুয়াল কি 1/2 হবে তো? sin a মাইনাস বি ইকুয়াল কি 1/2? আচ্ছা আচ্ছা, sin a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 1/2। এবারে আমরা কি বলতে পারবো যে sin a মাইনাস বি ইকুয়াল sin 30 ডিগ্রি, কারণ কি sin 30 ডিগ্রি ভ্যালু কিন্তু হাফ। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে আমার বোনকে একটু হেল্প করেন। অবশ্যই অবশ্যই আপনার বোনকে অবশ্যই আমাদের পেজটি লিংক দিয়ে দিবেন এবং আমাদের পেজের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে বলবেন, যেন প্রতিদিন যেই আপডেট গুলো আমরা দিচ্ছি বা ভিডিওগুলো আপলোড করছি এগুলো যেন অবশ্যই দেখে এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে যেন অবশ্যই সে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, কারণ খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো প্রতিনিয়ত যখন আমরা লাইভ গুলো করবো। হ্যাঁ, তাহলে দেখেন এবার এখানে আমি কমপ্লিট করছি sin a, আচ্ছা সরি, যেহেতু sin a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল sin 30 ডিগ্রি, তাহলে আমি ফাইনালি বলতে পারবো a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এটার নাম দিব 1 নম্বর সমীকরণ আর এটার নাম দিব 2 নম্বর সমীকরণ। দেখেন আমি আবারও বলছি, প্রথম কাজ কি, এই টাইপের অঙ্কগুলো যদি থাকে আপনার এইভাবে, যদি √2 cos বা √2 sin sec cosec tan cot জুনিয়র যে ধরনের অনুপাতই থাকুক না কেন, নিয়মটা হচ্ছে আপনার লক্ষ্য করা যে cos বা cos sin sin বা অনুপাতগুলোর গায়ে দুইটা দুইটা পদ আছে কিনা, যে দুইটা পদ যোগ বিয়োগ আকারে আছে কিনা, এটা একটু লক্ষ্য করতে হবে আপনার। দেখেন এখানে কিন্তু cos আছে কি a - b, তার মানে কি দুইটা পদ বিয়োগ আকারে আছে। এখানে আছে কি cos a + b, তার মানে কি দুইটা পদ যোগ আকারে আছে। এখানে আছে কি a + b - b, তার মানে কি আপনার খেয়াল করতে হবে যে দুইটা পদ যোগ বিয়োগ আকারে আছে কিনা। যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এই টাইপের ম্যাথ গুলো, টাইপ 2 না, এই টাইপের ম্যাথ গুলো আমরা এই নিয়মে করব। একবার আমরা a + b এর একটা ভ্যালু বের করে নিব আর একবার a - b এর একটা ভ্যালু বের করে নিব। এই দুইটা ভ্যালু বের করার পরে দেন হচ্ছে আমরা কি করতে পারি, এই 1 আর 2 যোগ করব, আমরা 1 যোগ 2 করব। 1 যোগ 2 1 যোগ 2 করলে আমরা একজনের ভ্যালু পাবো, সেটা a হোক আর b হোক যাই হোক না কেন, আমরা একজনের ভ্যালু পাবো 1 আর 2 যোগ করলে। আর 1 আর 2 যোগ করে নি, তাহলে দেখুন a + b তো রইলো, এটা কি 1 এর বামপক্ষ আর 2 এর বামপক্ষে কি আছে a - b। তাহলে আমরা কি করছি, 1 আর 2 যোগ, তার মানে এই 1 এর বামপক্ষ এই 2 এর বামপক্ষ যোগ মানে কি মিডিলে যোগ রাখা, ইকুয়াল 1 এর ডান পক্ষে কি আছে 60 ডিগ্রি আর 2 এর ডান পক্ষে কি আছে 30 ডিগ্রি, কি করছি যোগ, তার মানে মিডিলে রাখবো যোগ। কেমন? এবারে ব্র্যাকেট উঠাই দেবো। ব্র্যাকেট উঠানোর সময় যে জিনিসটা লক্ষ্য করবো, আবারও বলে দিচ্ছি, ব্র্যাকেটের বাম সাইডে কোন চিহ্ন আছে, যোগ থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, আর যদি বিয়োগ থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে সবার চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে যেহেতু এই ব্র্যাকেটের বাম পাশে আছে প্লাস, এই ব্র্যাকেটের বাম পাশে আছে প্লাস, তার মানে এখানে কোনো কিছুরই কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে সবাই। তাহলে কি হতে পারে, a + b প্লাস a মাইনাস b ইকুয়াল 60 + 30 মানে কত, 90 ডিগ্রি। আচ্ছা, এবারে -b + b কেটে যাবে, হবে কি 2a ইকুয়াল কি হবে, 2a ইকুয়াল হবে 90 ডিগ্রি। কত হবে বলেন, 2a ইকুয়াল 90 ডিগ্রি। দ্যাট মিন্স a ইকুয়াল হবে কি 90/2, তার মানে কত 45 ডিগ্রি, তার মানে এর ভ্যালু 45 ডিগ্রি। এবার আমাদের কাজ কি, 1 আর 2 যোগ করলে আমরা একজনের ভ্যালু পাই, সেটা কত, a এর ভ্যালু পাই। এখনো বাকি কার ভ্যালু, b এর ভ্যালু না। এবার 1 আর 2 বিয়োগ করে দিলে আমরা b এর ভ্যালু পেয়ে যাবো। অনেকেই বলতে পারে যে a এর ভ্যালু কি 1 আর 2 এর যে কোনো ইকুয়েশনে বসালে পাবো। হ্যাঁ, a এর ভ্যালু 1 এ বসানো অথবা 2 এ বসানো, যে কোনো এক জায়গায় বসালে আমরা b এর ভ্যালু পেয়ে যাবো। কিন্তু আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি 1 আর 2 বিয়োগ করব। 1 আর 2 বিয়োগ করলেই হবে, 1 বিয়োগ 2 1 বিয়োগ 2 করব। দেখেন 1 এর বাম পক্ষে কি আছে, a যোগ b বিয়োগ 2 এর বাম পক্ষে কি আছে, a বিয়োগ b। এবার 1 এর ডান পক্ষে কি আছে 60 ডিগ্রি আর 2 এর ডান পক্ষে কি আছে 30, আমি কি করছি বিয়োগ, তার মানে মিডলে রাখবো বিয়োগ। এবারে খেয়াল করেন, এই ব্র্যাকেটের বাম সাইডে কি আছে প্লাস, আবার এই ব্র্যাকেটের বাম সাইডে কি আছে নেগেটিভ, তার মানে এই ব্র্যাকেটে কোনো চেঞ্জ না হলে এই ব্র্যাকেটে কিন্তু চেঞ্জ হবে। তাহলে কি হতে পারে, a + b তো রইবে আর প্লাস a হয়ে যাবে কি মাইনাস a আর মাইনাস b হয়ে যাবে কি প্লাস b। বুঝছি তো? 60 - 30 করলে কত হবে, 60 - 30 করলে হবে 30 ডিগ্রি এবং মাইনাস a প্লাস a কেটে গেলে 2b ইকুয়াল কত হবে 30 ডিগ্রি। তার মানে b ইকুয়াল কত হবে, b ইকুয়াল হবে 15 ডিগ্রি। b ইকুয়াল কত হবে, b ইকুয়াল হবে 15 ডিগ্রি। একজন কমেন্ট করছে কি যশোর বোর্ড 2022 এর খ, যশোর বোর্ড 2022 এর খটি আমাদের কাছে আছে কিনা একটু দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের কাছে যশোর বোর্ডের 2022 এর কোনো কোশ্চেন ব্যাংক আসলে নাই, এজন্য আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না যে যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা করতে পারবো কিনা। তুমি একটু দেখতে পারো যে যশোর বোর্ড 2022 সালের যে ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা কি, এটা আমাকে একটু বলতে পারো তুমি। তওফা আহমেদ যে কোশ্চেনটি করেছো সে একটু কাইন্ডলি থাকবে আমাদের সাথে কানেক্টেড, আমরা একটু চেষ্টা করছি যেন আমরা গুগল থেকে কোশ্চেনটি বের করে বলতে পারি। একটু থাকবে কানেক্টেড আমার সাথে, তাহলে আমরা a আর b এর ভ্যালু এভাবে কিন্তু বের করতে পারি। কেমন? তো a আর b এর ভ্যালু বের করার জন্য আমরা এই নিয়ম অবলম্বন করব বা টাইপ 2 যে ম্যাথটা সেটা আমরা এভাবেই করব। তো এটা যদি শেষ হয়ে থাকে বা আমরা বুঝে থাকি, সবাই লিখবো অল ক্লিয়ার বা অল ডান।
যারা যারা ভিডিওতে আছি বা ভিডিও দেখছি তারা কষ্ট করে একটু লিখবো যে অল ক্লিয়ার বা ডান, তাহলে আমি বুঝবো যে আপনারা একটু বুঝতে পেরেছেন বা আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছাচ্ছে। তো এটাই ছিল আমাদের টাইপ 2। আমরা চলে যাবো আমাদের টাইপ 3 তে, সরি টাইপ 3 না, টাইপ 4 এ চলে যাবো। টাইপ 4 করলে আজকের ত্রিকোণমিতির জন্য আমরা যেই যেই প্যাটার্ন গুলো সাজিয়ে ফেলেছিলাম বা যেই যেই কোশ্চেন গুলো আমরা সাজিয়ে ফেলেছিলাম সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো যারা যারা ত্রিকোণমিতি স্কিপ করার চেষ্টা করছেন সবাইকে আমি আবারও বলে দেই, আপনারা কেউ ত্রিকোণমিতি স্কিপ করবেন না। ত্রিকোণমিতি স্কিপ করলে এ প্লাস পাওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে, একটু কষ্টকর হয়ে যাবে। এবং কেন হবে সেটা আমি একদম ভিডিও শেষে বলবো, কেন হবে সেটা আমি একদম ভিডিও শেষে বলবো, যেন ভিডিওতে আপনারা সকলেই থাকেন শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলেন আমরা টাইপ নাম্বার 4 করে ফেলি। টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4 খেয়াল করেন। টাইপ নাম্বার 4 যে চিত্রটা সেটা আমি লিখে ফেলি। এখানে আছে কি x মাইনাস ওয়াই, আর এটা কি আছে x প্লাস ওয়াই। এটা আছে কি √3, আর এটা কত আছে 1 1। এটা আছে কি a, এটা আছে b, এটা আছে c। তো যখন আমরা এই টাইপের সমস্যায় পড়বো, যদি একটা ত্রিভুজ আঁকিয়ে দিয়ে কোনো একটা অ্যাঙ্গেল এই যে যোগ বিয়োগ আকারে দেয় দুইটা পদ, এই যে দেখেন অনেকটা এই ম্যাথের মতো না, অনেকটা টাইপ 2 এর সাথে কি আপনি ইন্টিগ্রেট করতে পারেন। টাইপ 2 তে যেটা আপনি খেয়াল করছেন সেটা হচ্ছে কি দুইটা পদ a প্লাস b, a মাইনাস b, a প্লাস b আকারে ছিল। এখানে দেখেন x প্লাস y, x মাইনাস y আকারে আপনি দেখতে পাচ্ছেন আছে। যদি এই টাইপের কোনো সমস্যায় আপনি পড়েন এবং আপনাকে যদি এমসিকিউ সমাধান করতে বলে, দেখেন এমসিকিউ শর্টকাটটা বলি আগে, হ্যাঁ। যদি এই টাইপের সমস্যায় আপনি পড়েন এবং পড়ার পর যদি আপনাকে বলে দেয় যে এমসিকিউ শর্টকাট কি হবে বা এটার এমসিকিউ কিভাবে করব, এটা যদি আমাদের এমসিকিউ এক্স ও ওয়াই এর ভ্যালু কত যদি আমাদের জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আমরা কি করব, এমসিকিউ শর্টকাটটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে কি দেখেন আমি এই অঙ্কটাই আছে, হ্যাঁ, এটা কি 90 ডিগ্রি বলেন তো সবাই? এটা অবশ্যই 90 ডিগ্রি না? এটা অবশ্যই 90 ডিগ্রি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে এটা যদি 90 হয় বাকি দুজনের যোগফল অবশ্যই 90, বাকি দুজনের যোগফল কত? অবশ্যই 90 না? তাহলে এর আর এর যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে আপনি কি বলতে পারবো যে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই ইকুয়াল কি 90 ডিগ্রি? তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে কি 2x ইকুয়াল কত আসবে? 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত আসবে? 45 ডিগ্রি আসবে? আসবে। এবার এই এবার আমি এই x প্লাস x এর ভ্যালু তো আসছে তাই না? তাহলে x এর ভ্যালু আসছে, তাহলে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা কত পাইছি? 90। তাহলে আমি করতে চাচ্ছি কি যে এবার এই x প্লাস ওয়াই, x এর ভ্যালু 45 ডিগ্রি আসছে, ওকে ফাইন। আর দুইজনের চারজনের যোগফল এই যে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই, এই দুজনের এই মানে এই দুজনের যোগফলই কত? দুজনের যোগফল তো 90 ডিগ্রি তাই না? তাহলে এখান থেকে y এর ভ্যালু বের করা একটু টাফ হয়ে যাচ্ছে, y এর ভ্যালু বের করা একটু টাফ হয়ে যাচ্ছে। যদি আমাদের সমীকরণ থাকে তাহলে y এর ভ্যালু বের করা ইজি হতে পারতো, কিন্তু x এর ভ্যালু কত? x এর ভ্যালু 45 ডিগ্রি। হয়তো আপনাদের যদি এমসিকিউ তে এই টাইপের ম্যাথ আসে, এমসিকিউ শর্টকাটে যদি আসে, সেক্ষেত্রে শুধু x এর ভ্যালু বের করতে বলবে, কারণ y এর ভ্যালু বের করা এখান থেকে একটু কষ্টসাধ্য হতে পারে। মানে শর্টকাটে বের করা যায় না, কষ্টসাধ্য বলতে আমি বুঝাইতে চাচ্ছি কি যে y এর ভ্যালু বের করা শর্টকাটে যায় না। কারণ কি দেখেন, আপনি জানেন যে এই দুজনকে যোগ করলে 90 হবে, কিন্তু আবার এই দুজনকে বিয়োগ করলে কত হবে এটা কিন্তু আপনি জানেন না, এবং আন্দাজে আপনি বলতেও পারবেন না যে বিয়োগ করলে এত হয়। আর যদি বিয়োগ করলে কত এটা বলতে না পারি, তাহলে y এর ভ্যালু শর্টকাটে আমরা বের করতে পারি না, কিন্তু x এর ভ্যালু শর্টকাটে বের করতে পারি 45 পারি তো। কিন্তু আমি শিখতে চাইছি সিকিউ টাইপে যদি এই কোশ্চেনটা আসে সিকিউ টাইপে, সেক্ষেত্রে আমরা কি করব? সিকিউ টাইপে যদি আসে, দেখেন সিকিউ টাইপে যদি এই টাইপের কোশ্চেন আসে, একটু লিখলে তো আপনারা অবশ্যই 4 মার্ক দিবে না, দিবে কি? এবং এই কোশ্চেনটা একদম সিকিউ টাইপে একদম সুন্দর একটি কোশ্চেন। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা তো সবাই জানি যে এটা যদি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমার লম্ব কত? এটা এবি। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কত? এবি। আবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি কত? বিসি না? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, আবার ভূমি হচ্ছে কি এটা। আশা করি বুঝছি। আবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে মানে x প্লাস ওয়াই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। কারণ কি কোণের বিপরীত বাহু বা কোণের অপোজিট যে বাহুটা সেটা হয় হচ্ছে আমাদের ভাই আমি এসএসসি ব্যাচ, আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল, ধন্যবাদ। একটু ক্লাসে কানেক্টেড থাকার চেষ্টা করবেন সকলে। যদি ক্লাসে কানেক্টেড থাকেন তাহলে আমিও আরো বেশি পড়ানোর মানে স্পৃহা পাবো এবং আরো বেশি পড়াবো। এবং এখানে যে কোশ্চেনগুলো লিখেছি এগুলো হচ্ছে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। এর পরবর্তীতে যে সকল বিষয়বস্তু থাকবে সেগুলো কিন্তু প্রতিদিন নতুন ভাবে আমরা সাজাবো। কোনগুলো এসএসসি 26 আসতে পারে, এসএসসি 26 কোন টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা আগে থেকেই বলে দিব, কেমন? তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কনসেপ্টটা বা এই বেসিকটা হয়তো আমরা সকলেই জানি, সেটা কি এই কোণের বা এই অ্যাঙ্গেলের অপোজিট যেই বাহুটা এবি এটাকে বলি কি? লম্ব। আর এটা কি? ভূমি। আবার যখন এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের অপোজিট বাহুকে বিসি, তখন বিসি কিন্তু লম্ব। এটা কিন্তু আমরা সকলেই জানি, আশা করছি, আমি ধরে নিচ্ছি আমরা সকলেই জানি। এখন আমি চাচ্ছি কি এর গায়ে সাইন নিয়ে এবং এর গায়ে সাইন নিয়ে দুটো সূত্র বানাইতে চাচ্ছি। এখন আমি কি বলতে পারবো? দেখেন সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মানে কি আমি এখানে থিটা কল্পনা করছি, তার মানে সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল লম্ব কত? এবি, ভূমি কত? বিসি না? তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো? এবি বাই বিসি। কারণ কি
সাইন এক্স মাইনাস ওয়াই এই অ্যাঙ্গেল অনুযায়ী বা এই অ্যাঙ্গেল অনুসারে আমার লম্ব হচ্ছে এবি, এই জন্য এবি লিখলাম, আর ভূমি হচ্ছে বিসি, এই জন্য আচ্ছা সরি ভূমি কিন্তু লিখতে পারবো না, আমার লিখতে হবে অতিভুজ, কারণ সাইন থিটা মানে কি এবি বাই এসি, এবি বাই এসি, তার মানে এসি ভ্যালুটা আমার প্রয়োজন, রাইট? এসি ভ্যালুটা কি আমার প্রয়োজন? আচ্ছা এসি ভ্যালুটা আমার প্রয়োজন, কিন্তু আমরা চাইলে এখানে সাইন বাদে আমরা যদি টেন নিতাম, টেন নিলেও কিন্তু অঙ্কটা আমাদের হইতো, আমরা টেন নিয়ে করি, টেন নিলে ইজি হবে, ইজিয়েস্ট ওয়েতে আমরা করতে পারবো, কেমন? টেন যদি নেই তাহলে আমরা ইজিয়েস্ট ওয়েতে করতে পারবো, তাহলে আমি টেন নিচ্ছি এর গায়ে, দেখেন সাইন নিলে যে হবে না এমন না, সাইন নিলেও কিন্তু হবে, কিন্তু আপনার এসি বের করে আসতে হবে, এসি বের করতে হবে পিথাগোরাস, এখানে কিন্তু আপনার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? এসি স্কয়ার ইকুয়াল টু কি বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার না? পিথাগোরাস তো আমরা জানি তাই না? তাহলে কি হবে √3 কে স্কয়ার করলে হয় 3 আর 1 কে স্কয়ার করলে হয় কত 1, তার মানে কত √3 + 1 মানে কি বলেন তো? √3 + 1 মানে হচ্ছে √4 আর √4 মানে কি 2, তাহলে ফাইনালি আমি বলতে পারি আমার এসি হচ্ছে 2, এসি কত? এসি হচ্ছে 2, তাহলে আপনি 10 নিয়েও করতে পারবেন, 10 নিলে কি আপনার অতিভুজটা দরকার হচ্ছে না, কারণ 10 এর মধ্যে অতিভুজ নেই, 10 এর মধ্যে কি আছে? 10 এর মধ্যে আছে হচ্ছে আমার লম্ব আর ভূমি, কটের মধ্যে কি আছে? লম্ব আর ভূমি, এখানে আমরা tan আর cot দিয়ে করব যেন আমাদের অতিভুজ বের করা ছাড়াই অঙ্কটা করতে পারি, আমি চাচ্ছি ইজিয়েস্ট ওয়েতে করতে, পরীক্ষা হলে যেন আমরা বেশি হ্যাসেলের মধ্যে না পড়ি, সেজন্য আমি এখানে সহজভাবে বলছি যে এটা বের না করে আমরা tan দিয়ে cot দিয়ে করতে পারবো, তাহলে tan যদি নেই x - y এর সাথে যদি tan নেই, তাহলে এই সাপেক্ষে লম্ব কত 1 মানে ab, মানে tan x - y ইকুয়াল কি হবে? ab ডিভাইড bc হবে, কারণ কি লম্ব বাই ভূমি না? tan থিটা মানে কি? টেরা লম্বাভুজ মানে কি লম্ব বাই ভূমি, তো tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে tan x - y ইকুয়াল টু কি হবে? ab বাই bc, ab বাই bc, তার মানে এতটুকু যদি আপনি বুঝে থাকেন, এখন ab মানে কত? ab মানে হচ্ছে 1 আর bc মানে কত? √3, তাহলে ফাইনালি কি আমরা বলতে পারবো যে tan x - y ইকুয়াল 1 ডিভাইড √3, পারবো কি না? পারবো তো? পারবো। এবারে tan x - y রইলো, আর tan কত ডিগ্রি ভ্যালু 1/√3, tan কত ডিগ্রি ভ্যালু 1/√3 বলেন তো? tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তাহলে ফাইনালি আপনি যেটা পাইলেন সেটা হচ্ছে কি x - y = 30 ডিগ্রি পাইলাম আমরা, এটার নাম দেব 1 নম্বর ইকুয়েশন, একদম সেম টু সেম আমাদের টাইপ নাম্বার 2 এর মতো, একদম সেম টু সেম টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 তে এভাবে আনা ছিল বা দেওয়া ছিল, আমরা একটা লাইন কষ্ট করে এখান থেকে ত্রিভুজ দেখে tan cos sin cosec sec এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মধ্যে যে কোনো একভাবে ফেলে কিন্তু আমরা করতে পারবো এই টাইপের ত্রিভুজ যদি দেওয়া থাকে। এবং মজার বিষয় হচ্ছে এই অতিভুজটা যদি দেওয়া না থাকে, আপনি বের করে নিয়ে আপনার প্রয়োজন মতো বা সুবিধা মতো আপনার ইচ্ছা মতো যেই অনুপাতটা আপনার পছন্দের, মানে সাইন আপনার অনেক পছন্দের, লম্ব বাই অতিভুজ, কজ আপনার অনেক পছন্দের, ভূমি বাই অতিভুজ, আপনি সেটা নিয়ে করেন, তাহলে আপনি অতিভুজ যদি লাগে অতিভুজ বের করে নেবেন, আর যেগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে যদি করা যায় আমরা সেগুলোর মাধ্যমেই করবো, তাহলে আমাদের বেশি হ্যাসেল হবে না, যেহেতু দেওয়া আছে লম্ব আর ভূমি, এই জন্য আমি কি করলাম, আমি ট্যান নিলাম, কারণ ট্যানের মধ্যে লম্ব আছে ভূমি আছে। এইবার 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 এখান থেকে x - y তো পাইলাম না, এবার এই কোণের সাপেক্ষে আমি আবার tan নিব, কি নিব বলেন তো? আবার আমি tan নিব, তাহলে আমি কি বলতে পারবো যে আবার লিখলাম, আমি আবার লেখার পর আমি কি লিখবো? tan x + y, বিষয়টা বুঝছেন? আমি কিন্তু এবার এই অ্যাঙ্গেলটা নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমার লম্ব কত? bc না? আর ভূমি কত? ab না? তাহলে এই তো tan x + y = লম্ব বাই ভূমি, মানে আমরা যেই অ্যাঙ্গেলটা নিচ্ছি সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব আর ভূমিটা লিখছি, এটা হচ্ছে আমার কাজ। তার মানে tan নিলে কি করতে হবে? ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা আপনি নিচ্ছেন সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে যেটা লম্ব সেটাকে ভেরিফাই করতে হবে, এবং যেটা ভূমি সেটাকে ভেরিফাই করতে হবে। যখন আমরা x - y নিয়েছি তখন আমার লম্ব ছিল ab, ভূমি ছিল bc, তা আমরা নিয়েছি। এবার যখন আমরা x + y নিচ্ছি, তখন আমাদের লম্ব কি বলেন তো? তখন আমার লম্ব হচ্ছে আবার bc আর ভূমি হচ্ছে ab, তাহলে কি bc ডিভাইড ab, তাহলে ফাইনালি আমি কি এরকম বলতে পারবো? দেখেন তো, tan x + y ইকুয়াল bc মানে কত? bc মানে হচ্ছে √3 আর ab মানে কি? ডিভাইড 1, তাহলে কি আমি বলতে পারবো যে tan x + y ইকুয়াল শুধু √3, কারণ ডিভাইড 1 করলে তো শুধু √3 হয় তাই না? তাহলে ফাইনালি আমি কি বলতে পারবো যে tan x + y ইকুয়াল tan 60 ডিগ্রি, পারবো তো? অতএব x + y ইকুয়াল 60 ডিগ্রি বলতে পারবো। তাহলে ওটা গেল 1 নম্বর, আর এটা যাবে 2 নম্বর, এটা যাবে কয় নম্বর? এটা যাবে 2 নম্বর। তাহলে 1 আর 2 তো রেডি, 1 আর 2 রেডি না? এবার আমাদের টাইপ 2 তে ফিরে যাব। 1 আর 2 বের করার পর আমাদের কাজ কি ছিল? 1 আর 2 যোগ করা আর 1 আর 2 বিয়োগ করা, তাই তো? তাহলে দেখেন আমি একবার কি করব, 1 আর 2 যোগ 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 যদি আমি করি তাহলে কি পাবো? x যোগ y, x যোগ y যোগ x বিয়োগ y, কারণ আমার আচ্ছা সরি 1 আছে x - y, সরি আমি একটু মুছে দিলাম, x - y আর এটা আছে যোগ, তাহলে কি 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কি হবে? x - y যোগ x + y ইকুয়াল কত হবে? 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, কারণ কি ডান পক্ষ যোগ ডান পক্ষ, তাই তো? এবারে ফাইনালি এখানে যদি ব্র্যাকেট উঠাই দেই, ব্র্যাকেট উঠাই দিলে তো কোথাও কোনো চিহ্নের পরিবর্তন হবে না, হবে কি? কারণ এই ব্র্যাকেটের বাম পাশে আছে প্লাস, এই ব্র্যাকেটের বাম পাশে আছে প্লাস, তার মানে কোনো চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি একবার লিখে দেই x - y যোগ x যোগ y ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি হবে তো? হবে। এবারে দেখেন প্লাস y মাইনাস y কেটে যাবে, তাহলে কি হবে? 2x ইকুয়াল কি 90 ডিগ্রি হবে? তার মানে x ইকুয়াল কত পাবো? x ইকুয়াল 90/2, তার মানে কত? 45 ডিগ্রি। এই যে আমরা যেটা শর্টকাট যেটা বের করেছিলাম, খেয়াল করেন শর্টকাটে কিন্তু আমরা বের করেছিলাম x ইকুয়াল 45 ডিগ্রি,
এটা এমসিকিউর জন্য হতে পারে, কিন্তু এমসিকিউ বাদে যখন আমাদের কোশ্চেন করবে তখন কিন্তু আমাদের এত এত ধাপ কিন্তু কমপ্লিট করে আসতে হবে। কেমন? তাহলে 1 আর 2 যোগ করে আমরা কি পাইছি বলেন তো? 1 আর 2 যোগ করে আমি পাইলাম x এর ভ্যালু। এবার 1 আর 2 বিয়োগ করে দেবো ডিরেক্ট 1 আর 2 বিয়োগ। তাহলে 1 আর 2 বিয়োগ না করে আমি 2 আর 1 বিয়োগ করি। আচ্ছা 1 আর 2 বিয়োগ করি, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। 1 আর 2 বিয়োগ করলাম, তাহলে 1 এর বাম পক্ষে কি আছে? x - y বিয়োগ কি হবে? বিয়োগ হবে x + y ইকুয়াল কি হবে বলেন তো? 30 ডিগ্রি। দেখেন কেউ 60 ডিগ্রি - 30 ডিগ্রি করেন না, কারণ কি আমি কিন্তু 1 বিয়োগ 2 করছি। তাহলে 1 এর বাম পক্ষ বিয়োগ 2 এর বাম পক্ষ, 1 এর ডান পক্ষ 30 বিয়োগ 2 এর ডান পক্ষ 60। ভয় পাওয়ার কিছু নেই। 30 থেকে 60 কেমনে বাদ দিব? আসবে কত? 30 থেকে 60 বাদ দিলে আসবে হচ্ছে -30 থেকে 60 বাদ দিলে আসবে হচ্ছে -30 ডিগ্রি। তো মাইনাস মাইনাস আবার এপাশ থেকে ওপাশ থেকে পড়ে যাবে, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এখানে ভুল করলে কিন্তু পরীক্ষা হলে অঙ্ক মিলাই দেওয়া খুবই কঠিন হবে। তাহলে দেখেন আমি একটু এখানে লিখছি। এবার এই মাইনাস, এখানে এই x - y এর বাম পাশে কি আছে? প্লাস, আর এই x + y এর বাম পাশে কি আছে? মাইনাস। তার মানে এখানে চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ না থাকলেও এখানে কিন্তু সুযোগ আছে, কারণ এর বাম পাশে কি আছে? নেগেটিভ বা মাইনাস আছে। দ্যাটস ওয়াই চিহ্ন চেঞ্জ হওয়ার সুযোগ আছে এখানে, রাইট? চিহ্ন চেঞ্জ হওয়ার সুযোগ কিন্তু এখানে আছে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখেন x - y থাকবে, এটা এখানে তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু -x টা যখন এর মধ্যে ঢুকে যাবে, মানে মাইনাসটা যখন এর মধ্যে ইনপুট করব, তখন কি হবে? -x - y ইকুয়াল কি হবে বলেন তো? -30 ডিগ্রি হবে, রাইট? কারণ কি 30 ডিগ্রি - 60 ডিগ্রি করে কত হয়? -30 ডিগ্রি। -30 ডিগ্রি হবে। আচ্ছা আশা করছি নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কি? নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? আর একটা লাইন লিখবো, নিচ পর্যন্ত দেখা গেলে আচ্ছা এখান থেকে শুরু করে আমি এখানে লিখছি, আর একটা লাইন এখানে লিখছি, কেমন? তাহলে দেখেন +x - x কেটে যায়, তাহলে -y ইকুয়াল কত হবে? -30 ডিগ্রি। তাহলে -2y ইকুয়াল কত হবে? -30 ডিগ্রি। তাহলে দুপাশ থেকে মাইনাস মাইনাস পড়ে গেলে 2y ইকুয়াল কি 30 ডিগ্রি? তাহলে y ইকুয়াল কত হবে? 15 ডিগ্রি, রাইট? y ইকুয়াল কত হবে? y ইকুয়াল হবে 15 ডিগ্রি। তাহলে দেখেন y এর ভ্যালু 15 আর x এর ভ্যালু কত? x এর ভ্যালু 45। দেখেন এই ছিল আমাদের আজকের টাইপ, এবং এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অনলাইন লাইভ ক্লাস। এবং একজন কোশ্চেন করেছে যে ওয়াল বোর্ড এর কোশ্চেন, মানে অল বোর্ডের কোশ্চেন সলভ নিয়ে লাইভ করবেন প্লিজ ভাইয়া। হ্যাঁ, অল বোর্ড কোশ্চেন বিষয়টা কি, আমার যেই চার দেয়ালে পাঠশালা যে পেজটি রয়েছে, এই পেজে যদি আপনারা চলে যান, এখানে দেখবেন যে ত্রিকোণমিতির বেশ কয়েকটি হচ্ছে আমাদের ভিডিও আছে ত্রিকোণমিতি, যেই ভিডিওগুলো রেকর্ডেড ভিডিও। সেখানে হচ্ছে ত্রিকোণমিতি বেশ কয়েকটি বোর্ডের কোশ্চেন সলভ করা হয়েছে, যেমন চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বেশ কয়েকটি বোর্ডের কোশ্চেন সলভ করা হয়েছে। তো সেখানে যেমন আছে, পাশাপাশি হচ্ছে আমরা এখানেও কিছু কমপ্লিট করার চেষ্টা করব, মানে পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করব। আমাদের একটু সময় লাগবে, খালি এতটুকুই বিষয়। যেহেতু আজকে অলরেডি হচ্ছে রোজার মাস যেহেতু, এবং শুক্রবার দিন আজকে, এর মধ্যে হচ্ছে আমরা যতটুকু কভার করতে পারি বা পারবো ততটুকু কিন্তু করে ফেলেছি। এবং একজন কোশ্চেন করেছিলেন যে কোশ্চেন করেছিলেন কে? তৌফা আহমেদ কোশ্চেন করেছিলেন কি, যশোর বোর্ড 2022 এর খ, যশোর বোর্ড 2022 এর খ যেই কোশ্চেনটি, এটি আমরা সলভ করব। এটি কিন্তু এটা হচ্ছে তুমি যেটা বের করেছো সেটা হচ্ছে উচ্চতর গণিতে, এটা উচ্চতর গণিতের হয়ে গেছে। তো উচ্চতর গণিতের ত্রিকোণমিতি যেটা আসে সেটা আমরা চাচ্ছিলাম হচ্ছে যশোর বোর্ড ম্যাথের, মানে এসএসসি সাধারণ গণিতের যেই কোশ্চেনটা ত্রিকোণমিতি, সেটা চাচ্ছিলাম। আচ্ছা একটু সরি তৌফা আহমেদকে বলছি, কারণ আমি যাকে বলেছিলাম বের করতে, ও হচ্ছে ওই উচ্চতর গণিতটা বের করে ফেলছে। 2022 সালে উচ্চতর গণিত যে ত্রিকোণমিতিটা আসছে, ও সেটা বের করে ফেলছে। তো তৌফা আহমেদ, আচ্ছা তাহলে শেষ যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি একটু বলেই কিন্তু আমরা শেষ করবো। আর এর মধ্যে যদি আতিক খুঁজে বের করতে পারে যশোর বোর্ড 2022 সালের খতে আসা কোশ্চেনটি, তাহলে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, ইম্পর্টেন্ট যেই কথাটা, যে আমাদের হচ্ছে তোমার কেন ত্রিকোণমিতি স্কিপ করা যাবে না, কেন ত্রিকোণমিতি থেকে আমাদের আনসার করতে হবে, ত্রিকোণমিতি স্কিপ করা কেন কোনো সুযোগ নেই, সেটা সম্পর্কেই কথা বলছি। দেখেন আমাদের অধ্যায় কয়টা? 7টা অধ্যায় মোট। এই 7টা অধ্যায়ের মধ্যে যে অধ্যায়টা একেবারে আপনাদের কাছে নতুন, মানে 8 থেকে ওঠার পরে, 8 থেকে 9 এ ওঠার পরে, মানে 10 এ, মানে 8 থেকে আপনার লাইফ তো একটা, 9 10 তো একটাই লাইফ, 8 থেকে 10 এ ওঠার পরে আপনি যেই 7টা অধ্যায়ের মধ্যে যে একটা অধ্যায় একেবারে নতুন, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এবং ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে, এটা যারা সায়েন্সের রয়েছে তারা যদি এখানে ত্রিকোণমিতি কোনোভাবে স্কিপ করে, তারা হায়ার লেভেল, বিশেষ করে এইচএসসি অ্যাডমিশন এই টাইপের কোথাও তারা যে ত্রিকোণমিতি কিচ্ছু বুঝবে না, ত্রিকোণমিতি ক্যালকুলাস এই দুইটা অংশ কিচ্ছু বুঝবে না। ত্রিকোণমিতি এখানে স্কিপ করলে তুমি হয়তো পার পেয়ে গেলা, বা হচ্ছে তুমি পরীক্ষায় কোনো রকম একটা নাম্বারও তুললা, কিন্তু এইচএসসি যে তুমি খুব বেশি সাফারার হবা, খুব বেশি। এবার এই 7টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় আবার ত্রিকোণমিতি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিকোণমিতি, কারণ ত্রিকোণমিতি থেকে খুবই সহজ কোশ্চেন হবে, এবং যারা ভাবে যে আমি পরিমিতি থেকে উত্তর দিব, পরিমিতি আমি খুব ভালো পারি, পরিমিতি তুমি খুব ভালো পারো, মানে খুবই ভালো কথা, মাশাআল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু পরিমিতি থেকে কোশ্চেন যেটা হয় সেটা খুবই ট্রিকি হয়, খুবই টাফ করে দেয় মাঝে মধ্যে। এবং মাঝে মধ্যে যশোর বোর্ডের এমন কোশ্চেন হয় যে তুমি দেখবা যে তুমি সবকিছু পারো, সবকিছু ঠিকঠাক করে যাবে, বাসায় এসে দেখবা কি যে তুমি এমন একটা জায়গা ভুল করে আসো যে ভুলের জন্য পুরো অঙ্কটাই ভুল। যেমন কি, মনে করো তোমাকে বললো কি যে ঘনকের আয়তন এত, একটা হচ্ছে তোমার ইটের মনে করো এমন আছে যে একটা ঘনক আকৃতির বাক্স, সেই ঘনক আকৃতির বাক্স মধ্যে তোমার কিছু গ্লাস রাখতে হবে, গ্লাস, পানির গ্লাস। তো ওই ঘনক আকৃতির বাক্সের আয়তন দেওয়া আছে কিউব, আয়তন দেওয়া আছে মিটার কিউব, আর তোমার যে গ্লাসের আয়তন দেওয়া আছে সেটা বের করলা তুমি কিসে, তুমি বের করলা সেন্টিমিটার কিউবে। কোনোভাবে তুমি ভুল করে ওই সেন্টিমিটার কিউবে তুমি মিটার কিউবে নিলা না, বা মিটার কিউবে সেন্টিমিটার কিউবে নিলা না, তাহলে অঙ্কটা যেই তুমি শেষটা করে দিয়ে আসবে অঙ্কটা কিন্তু আর হইলো না। হইলো কি, কারণ তোমার ভাগ করতে হবে মিটার কিউবে মিটার কিউব দিয়ে, সেন্টিমিটার কিউবে সেন্টিমিটার কিউব দিয়ে ভাগ করতে হবে। তো এই ট্রিকি ট্রিকি বিষয়গুলো থাকে বিশেষ করে পরিমিতিতে। এই জন্য পরিমিতি অনেকেই ছোটখাটো জিনিস ভুল করে আসে, এবং এই ভুলের কারণে অনেকেই পরিমিতিতে নাম্বার পায় না। আচ্ছা, অনেকেই পরিমিতিতে এই কারণে নাম্বার পায় না। তো তফার জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমরা খ পেয়ে গিয়েছি, যশোর বোর্ড 2022 সালের খ পেয়ে গিয়েছি। তার আগে আমরা ত্রিকোণমিতি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, বেসিক কিছু কথা, সেই কথাগুলো শেষ করে নেই। সেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আমাদের একটা সিকিউ থাকবে, রাইট? একটা সিকিউ থাকবে, 3টা থেকে 4টা, বা 3টা থেকে 4টা, এমনকি 5টাও থাকতে পারে শর্ট কোয়েশ্চেন, 5টাও শর্ট কোয়েশ্চেন এখান থেকে থাকতে পারে, বাট 3টা থেকে 4টা থাকবে আশা করি, মানে 3টা থেকে 4টা নরমালি থাকবে, মানে 4টা থাকতেই হবে, 4টা কোয়েশ্চেন থাকতেই হবে এখান থেকে আমাদের মানে এসকিউ, এসকিউ আর কি, মানে এসকিউ মানে কি বলেন তো, শর্ট কোয়েশ্চেন। সিকিউ তো একটা থাকবে বুঝলাম, 3টা থেকে 4টা এসকিউ থাকবে, 3টা থেকে 4টা এসকিউ থাকতে হবে মাস্ট। এবং এমসিকিউ থাকবে কয়টা? এমসিকিউ থাকবে 4টা থেকে 5টা, 5টা এমসিকিউ থাকবে, সর্বনিম্ন 5টার বেশিও থাকতে পারে, 5টা থেকে বেশিও থাকতে পারে, লাইক 6-7টাও থাকতে পারে, 6-7টাও থাকতে পারে, মানে ত্রিকোণমিতি থেকে এমসিকিউ। বাট এখানে 5টা এমসিকিউ থাকবে ফাইনালি, এটা আপনারা বুঝে নিতে পারেন, একদম ফাইনালি 5টা এমসিকিউ থাকবেই। আমি প্লাস মাইনাসে ভুল করি, জি, প্লাস মাইনাসে যারা ভুল করেন, প্লাস মাইনাসে ভুলটাই ম্যাথে সবচেয়ে বেশি হয়, এবং প্লাস মাইনাস ভুল করা একেবারেই আমাদের প্লাস মাইনাস ভুল করা যাবে না। এবং আমার ভিডিও যদি প্রতিদিন দেখতে থাকেন, আশা করছি একটা লাইন আপ তৈরি হবে আপনাদের সকলেরই, 4টা থেকে 5টা এমসিকিউ থাকবে। খেয়াল করেন, তাহলে মোট কত নাম্বার? একটা সিকিউতে 10, 3টা 4টা এসকিউতে কত? 8 নাম্বার, 4টা 5টা এমসিকিউতে ধরলাম 5টা এমসিকিউ। দেখেন তো এখানে কয় মার্ক, এখানে কয় মার্ক বলেন? এখানে মার্ক হচ্ছে 10, 13, 10, 23, 23 মার্কের কোয়েশ্চেন হবে আপনার ত্রিকোণমিতি থেকে, 23 মার্কের কোয়েশ্চেন। এখন 100 মার্কের মধ্যে আপনার যদি এ প্লাস পাইতে হয়, অবশ্যই আপনার 80 তো পাইতে হবে নাকি, 80 প্লাস। তো সবারই আশা থাকে 80 প্লাস নাম্বার তুলবো ম্যাথে, সবার আশা থাকে না? এখন আপনি ত্রিকোণমিতি কোনোভাবে এমসিকিউ পার করে গেলেন, এমসিকিউ তে মনে করেন আপনার বন্ধু বান্ধবী আছে, দেখে নিলেন, হয়ে গেল এমসিকিউ। তো এমসিকিউ ধরলাম আপনি 5টা পারলেন, বাকি তো আরো 17 মার্ক বা 18 মার্ক রয়েছে, সেই 18 মার্ক আপনি কি করবেন? আচ্ছা, ধরলাম এসকিউ 2-1টা আপনি পারলেন, কিন্তু আপনি রিস্কের মধ্যে কেন যাবেন? আপনি এই রিস্ক না, বিষয়টা বুঝছেন কিনা দেখেন, কত বড় রিস্ক। 23 মার্কের মতো প্লাস মাইনাস 23 মার্ক আসবে এখান থেকে, 22 কি 23 বা 25 মার্ক এখান থেকে যদি চলে আসে, তখন আপনার জন্য যদি ত্রিকোণমিতি খুব ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব বেশি উপকার হবে আপনার পরীক্ষার হলে। একজন কোশ্চেন করছে, ভাইয়া আপনার ক্লাসগুলো আমাকে খুবই হেল্প করেছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ, এরকম সুন্দর কমেন্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ। ইয়ামিম, ইয়ামিম লামিয়া, হ্যাঁ, লামিয়া হচ্ছে আমার ছোট বোন, ইয়ামিম লামিয়া, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কোশ্চেন করার, কোশ্চেন তো না আসলে কমেন্ট করার জন্য। তো চলে যাচ্ছি আমাদের শেষ যেই কোশ্চেনটি, আজকের আমাদের লাইভ ক্লাসের শেষ কোশ্চেনটি, যশোর বোর্ড 2022 সালের আশা ক্ষয়ের কোশ্চেনটি করেই আজকে আমাদের লাইভ ক্লাসটি শেষ করব। শেষ পর্যন্ত আর 8 মিনিট আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যশোর বোর্ড ত্রিকোণমিতি থেকে 2টা কোশ্চেন আসছে 2022 সালে, 7 নম্বর আসছে, 8 নম্বর আসছে। এখন তওফা আসলে কোন কোশ্চেনটা করেছে এটা আসলে বুঝতে পারছি না, যে যশোর বোর্ড খ এর কোশ্চেনটা করেছে। দেখি আমি আরেকবার একটু কমেন্টটা পড়ছি। যশোর বোর্ড 2022 এর খ, এখন যশোর বোর্ড 2022 এর 7 নম্বর কোশ্চেনও হচ্ছে ত্রিকোণমিতি, আবার হচ্ছে 8 নম্বর কোশ্চেনও ত্রিকোণমিতি। এখন তুমি কোনটা করেছো এটা বুঝতে পারছি না আমি আসলে, তো তবু আমি হচ্ছে 7 নম্বরটা করে দিচ্ছি। হ্যাঁ, 7 নম্বরে আমাদের x ইকুয়াল sin থিটা আছে, x ইকুয়াল sin থিটা আছে, এবং y ইকুয়াল আছে কত? y ইকুয়াল আছে cos থিটা, y ইকুয়াল আছে cos থিটা। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে 2 - 5x ইকুয়াল x স্কয়ার মাইনাস y স্কয়ার, 2 - 5x ইকুয়াল x স্কয়ার মাইনাস y স্কয়ার হলে এখানে থিটার ভ্যালু চাচ্ছে, থিটা ইকুয়াল হট, মানে থিটা হচ্ছে আবার সূক্ষ্মকোণ বলছে, থিটা হচ্ছে কি বলছে? সূক্ষ্মকোণ। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে এই অঙ্কটার মতোই, দেখি, হ্যাঁ এই অঙ্কটা তো এই অঙ্কটার মতোই। তওফা, তওফা যে কোশ্চেনটি করেছো, দেখো এই অঙ্কটা তো একদম এই অঙ্কটার মতো, এটা কিন্তু বইয়ের অঙ্ক,
এই যে খেয়াল করো 2 মাইনাস 5x মানে কি 2 মাইনাস 5x 5x, আচ্ছা 5 sin থিটা হয়ে যাচ্ছে তাহলে, আচ্ছা বুঝছি, তার মানে একটু চেঞ্জ করে দিচ্ছে তাই তো, একটু চেঞ্জ, আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে এটা করিয়েই দিচ্ছি। 5x, x মানে কত sin থিটা, তার মানে কি 5 sin থিটা ইকুয়াল x স্কয়ার মানে কি বলো তো sin স্কয়ার থিটা মাইনাস y স্কয়ার মানে কি y স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এই অঙ্কটা আর আমাদের এই অঙ্কটার মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গাতে, পার্থক্য হচ্ছে এক জায়গাতে। আচ্ছা ওটা না, ওটা ইজি, আচ্ছা তওফা বলতেছে ওটা না, ওটা ইজি, তার মানে ও হচ্ছে কোশ্চেন করেছে আটের খ, আটের খ কি আছে এখানে, আটের খ কোথায়? আচ্ছা আটের খ যে কোশ্চেনটা করেছো সেটা, কিন্তু এখানে আমি কিন্তু চিত্রটা দেখতে পাচ্ছি না আতিক। কোনটা কোনটা? এটা সেম চিত্র, এটা √3 আর এটা অতিবস্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তওফা তাহলে তুমি থাকো লাইনে, আমি এটা সলভ করিয়ে দিচ্ছি। দেখো যেহেতু এটা না, এটা তো ইজি, এটা যেহেতু না, তাহলে যেটা তুমি কোশ্চেন করেছো সেটাই করানোর চেষ্টা করছি। দেখি আমি আগে চিত্রটা আঁকাই। হ্যাঁ এটা খুবই ইজি, তুমি যেটা পারোনি তওফা, এটা কিন্তু খুবই ইজি। দেখো এটা হচ্ছে আমার চিত্র, এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে আবার 30 ডিগ্রি বলছে এখানে, 30 ডিগ্রি বলছে এখানে দেখছি। আর এটা কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। আচ্ছা আমাদের কোশ্চেন আছে এতটুক, তাহলে কোশ্চেন যদি এতটুক থাকে, আচ্ছা এটা কিন্তু 2 দেওয়া নেই আতিক, এটা 2 দেওয়া নেই, কিন্তু আমরা যদি 2 বের করে নিই, দেখো আমরা কিন্তু a b c ধরলাম। হ্যাঁ অতএব এবারে ab স্কয়ার ইকুয়াল কি হবে? ab স্কয়ার ইকুয়াল হবে কি ac স্কয়ার যোগ bc স্কয়ার। ac স্কয়ার মানে কি? ac স্কয়ার মানে হচ্ছে 1 তার স্কয়ার, আর bc স্কয়ার মানে কি? bc স্কয়ার মানে হচ্ছে √3 তার স্কয়ার। তাহলে এখান থেকে ফাইনালি পাবো কত? 1 আর 3, তার মানে কত পাবো? 1 আর 3 পাবো কত? 4। তাহলে ab স্কয়ার ইকুয়াল আমি পাচ্ছি 4, তার মানে ab ইকুয়াল পাবো 2, তার মানে ফাইনালি অতিভুজ হচ্ছে 2। গেল, অতিভুজটা আমরা বের করতে আশা করি পারি তওফা। এবারে দেখো তওফা, যদি আমরা অতিভুজ, আচ্ছা লম্বটা দেওয়া ছিল না, আচ্ছা আচ্ছা মনে করলাম লম্বটাও দেওয়া নাই, মনে করলাম যে কিছুই দেওয়া নাই, শুধু এটা দেওয়া আছে √3 মনে করলাম। তাহলে এখানে যদি আমরা ধরি যে √3, তাই না, তার মানে sin 30 ডিগ্রি ভ্যালু কত হবে? sin 30 ডিগ্রি ভ্যালু হবে অবশ্যই কত? 1/2 না? দেখো মানে এখানে তো 30 ডিগ্রি আছে, তুমি বুঝতেছো, তার মানে কি sin 30 ডিগ্রি ইকুয়াল কত? হাফ। এটা কি তুমি জানো? তার মানে sin 30 ডিগ্রি যদি হাফ হয়, তার মানে sin 30 ডিগ্রি মানে তো আবার AC ডিভাইড AB, মানে এই ত্রিভুজের সাপেক্ষে আমি বলতে চাচ্ছি, আমি ডিরেক্ট বলতে চাচ্ছি কোনটা বলো তো? এই ত্রিভুজের সাপেক্ষে। দেখো আমি বলতে চাচ্ছি কি sin 30 ডিগ্রি মানে কি হাফ না? এটা তুমি জানো, আমরা সবাই জানি sin 30 ডিগ্রি মানে হাফ। আবার sin 30 ডিগ্রি মানে এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে AB, তাহলে আমি হাফ ইকুয়াল লিখতে পারি AC বাই AB, তার মানে আমার AC হচ্ছে হাফ আর AB হচ্ছে 2। দেখো ইজিলি হয়ে যাচ্ছে, এটা লাগছেও না, পিথাগোরাস লাগছেও না, দেখো পিথাগোরাস ছাড়াই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ পিথাগোরাস, তুমি জানো যে এখানে √3 আছে আর এখানে 30 ডিগ্রি আছে, এখন তুমি জানো sin 30 ডিগ্রি মানে হাফ, আর হাফ মানে কি AC বাই AB না? এই 30 ডিগ্রি সাপেক্ষে AC মানে 1, AB মানে 2 হইলো, তার মানে আমার ত্রিভুজটা পরিপূর্ণ হলো। ত্রিভুজটা বলতে কি সমকোণী ত্রিভুজটা যদি হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো, সমকোণী ত্রিভুজটা হইলে আবার প্রমাণ ইজি হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণে চলে যাই, কেমন? প্রমাণে গেলেই হচ্ছে। দেখো তাহলে প্রমাণে চলে যাচ্ছি আমি ডিরেক্ট, প্রমাণে চলে গেলেই হচ্ছে। যারা এখন পর্যন্ত আমাদের লাইভে আছে সবাইকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আমাদের লাইভ থাকার জন্য। প্রায় 1 ঘন্টা 10 মিনিট প্লাস লাইভ চলছে, আই গেস 1 ঘন্টা 10 মিনিট লাইভ চলছে, তবুও আমরা যাদেরকে পাচ্ছি লাইভে এখন পর্যন্ত আমাদের সাথে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তাহলে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে, উদ্দীপকের আলোকে, কেমন? উদ্দীপকের আলোকে যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের এখানে কত আছে বলো? 2 মাইনাস, তাহলে এটা বামপক্ষ দিলাম, কেমন? বামপক্ষিকা যদি ডান পক্ষ মানে 1 বানাইতে পারি তাহলে আমার অঙ্ক হচ্ছে। তাহলে 2 মাইনাস 1 ডিভাইড cosec স্কয়ার a, এটাকে আবার ইনভার্স -1। এবারে 2 প্লাস 1 ডিভাইড cos স্কয়ার a, এটাকে আবার ইনভার্স কত? -1। এটাই কি আমার বামপক্ষ? আচ্ছা এটাই হচ্ছে আমার বামপক্ষ। আশা করি আমি ভুল তুলি নাই, আশা করি আমি ভুল তুলি নাই। এবারে দেখো, এবারে তুমি লিখতে পারবা, বা তো না আসলে ইকুয়াল, ইকুয়াল লিখতে পারবো কি বলো? 2 মাইনাস 1 ডিভাইড cosec স্কয়ার থিটা মানে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যাবে? মানে cosec স্কয়ার এ মানেই তো sin স্কয়ার এ, তাই না? মানে 1 ডিভাইড cosec স্কয়ার এ, এই যে দেখো, যদি আমি বলি sin a ইকুয়াল কি 1 বাই cosec a না? cosec a, আবার sin স্কয়ার এ মানে 1 বাই cosec স্কয়ার, আবার sin কিউব a মানে হচ্ছে 1 বাই cosec কিউব a, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 1 বাই cosec স্কয়ার এ মানে কি sin স্কয়ার তো লেখা যাবে, যাবে না? এটা রইলো যোগ, এখানে কি লেখা যাবে? 2 যোগ sec স্কয়ার লেখা যাবে, কারণ কি sec, আবার দেখো আমি জানি কি sec a ইকুয়াল, sec a ইকুয়াল কি বলো তো? 1 ডিভাইড cos a, তাহলে sec স্কয়ার মানে কি 1 ডিভাইড cos স্কয়ার, তাহলে তো তাই হইলো। তাহলে sec স্কয়ার মানে কি 1 ডিভাইড cos স্কয়ার না? তাহলে তাই হইলো।
কজ স্কয়ারে এই যে sec স্কয়ার তার আবার ইনভার্স 1 আছে এবং এখানেও ইনভার্স 1 আছে। এইবার দেখি এখান থেকে আর কি করা যাইতে পারে, এখান থেকে আরেকটা কাজ করা যাইতে পারে। এখান থেকে এই কাজটাই করি, sin স্কয়ার a। আচ্ছা আমাদের ত্রিভুজ নেওয়ার কোনো ভুল আছে কিনা এটাও আমরা একটু দেখে নিব। এখন ত্রিভুজ নেওয়ায় আমাদের ভুল আছে। কোশ্চেনে ত্রিভুজ আছে বি, এখানে আছে সি, এখানে আছে এ। দেখো তোমার কিন্তু চিত্র থেকে কিন্তু প্রমাণ করতে বলছে। তৌফাকে আমি আবার একটু বলছি, যেহেতু আমাদের কাছে কোশ্চেনটা ছিল না এজন্য আমরা একটু বারবার ভুল করতেছি কোশ্চেনটা তুলতে, সেটা হচ্ছে আমি বলছি তোমাদের আবারও আমি একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে আমার ত্রিভুজ যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এবং কোশ্চেনে এটাকে এ আইডেন্টিফাই করা, এটাকে বি আইডেন্টিফাই করা এবং এটাকে সি আইডেন্টিফাই করা, এটা হচ্ছে আমার কোশ্চেন। এবং এটাকে 30 ডিগ্রি আইডেন্টিফাই করা, এটাকে √3 দেওয়া আছে। তাহলে sin 30 ডিগ্রি মানে কি 1/√2। তাহলে এসি এর ভ্যালু পাইছি, তোমার এসি তো না, তাহলে এখানে হবে হচ্ছে এখন তোমার এবি বাই এসি, কারণ আমি কিন্তু বি আর সি কিন্তু ইন্টারচেঞ্জ করছি, মানে বি আর সি কে কিন্তু ইন্টারচেঞ্জ করছি, তাই না? তাহলে কি হবে এবি বাই এসি, ওই সবকিছু সেমই রয়েছে, শুধু আমি বি আর সি কে ইন্টারচেঞ্জ করছি, এইটুকু খালি চেঞ্জ হয়েছে। এখন আমার দেখো প্রমাণ করতে বলছে কি যে 2 - sin স্কয়ারে, তার মানে এই কোণের সাপেক্ষে এখন আমার sin থিটা বের করতে হবে। এই কোণের সাপেক্ষে খেয়াল করো, 2 - sin স্কয়ারে, sin স্কয়ারে মানে কি দেখো, এটা কি লিখতে পারবা তুমি sin a তার হোল স্কয়ার, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1, বিষয়টা বুঝো। আর এখানে কি আছে, এখানে আছে কি তোমার 2 প্লাস sec স্কয়ারে মানে কি sec a তার হোল স্কয়ার, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ইনভার্স 1 আছে তো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স 1 আছে। এবার দেখো 2 মাইনাস sin a, এই এর সাপেক্ষে আমার লম্ব কত BC, এর সাপেক্ষে লম্ব কত BC, আর অতিভুজ কত 2, তার মানে আমি পাবো sin a মানে হচ্ছে এখন আমার এই সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে কত AC, এটাকে আবার স্কয়ার, তার আবার তোমার হোল স্কয়ার দিয়ে আছে ইনভার্স -1 যোগ, এবার এখানে আছে কত 2। এবার sec a, খেয়াল করো sec a মানে কি এই কোণের সাপেক্ষে, sec a মানে কত, sec a মানে কত, cos a মানে যদি ভূমি বাই অতিভুজ, তাহলে sec a মানে কত অতিভুজ বাই ভূমি না? তাহলে আমার এটা হচ্ছে আমার কোণ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। আর sec a মানে কি অতিভুজ বাই ভূমি, তো sec a মানে কি আবারো বলো sec a মানে কি অতিভুজ বাই ভূমি না? তাহলে কি 2/√3 হবে, 2/√3 আর 2/1 হবে, 2/1, কারণ কি আমার অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, তার মানে sec এর মান কত, sec এর মান হচ্ছে 2/1, কত বলো 2/, আমি কিছুই করি না, আমি কিন্তু এখানে খালি ভ্যালু বসাচ্ছি। তাহলে আমি এখানে আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি একটা লাইন লিখলাম AC ডিভাইড AB তার হোল স্কয়ার, এটাকে আবার হোল স্কয়ার দিয়ে ইনভার্স 1 আছে, হোল স্কয়ার দিয়ে ইনভার্স 1 আছে, খেয়াল করো তৌফা। এবারে খেয়াল করো 2 মাইনাস BC মানে কত, BC মানে হচ্ছে আমার BC মানে হচ্ছে √3 এবং AC মানে হচ্ছে 2, তাদেরকে স্কয়ার এবং এদেরকে কি আছে ইনভার্স যোগ 2 যোগ 2 যোগ, খেয়াল করো AC বাই AB, AC মানে কত, AC মানে হচ্ছে আমার 2 আর AB মানে কত 1, তাদেরকে স্কয়ার করে সেটাকে আবার হোল ইনভার্স। আশা করি বুঝতেছো, আমি এপাশ থেকে কেটে দিচ্ছি, এপাশ থেকে কেটে দিয়ে এপাশ থেকে কন্টিনিউ করি, এপাশ থেকে কন্টিনিউ করলাম। হ্যাঁ, এপাশ থেকে কন্টিনিউ করলে কি হবে যে 2 তো রইলো, √3/2, হ্যাঁ বুঝি নাই, 2/1 স্কয়ার, হ্যাঁ 2/1 স্কয়ার, আচ্ছা 2/1 স্কয়ার, ওকে। এবারে 2 মাইনাস √3/2 তার স্কয়ার, √3/2 তার স্কয়ার করলে কত হবে 3 ডিভাইড কত হবে 4 হবে, √3 কে স্কয়ার করলে 3 আর 2 কে স্কয়ার করলে কত 4, এবং এটাকে আবার ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1 যোগ, এবার আছে কত 2 যোগ 2 কে স্কয়ার করলে হবে 4 আর 1 কে স্কয়ার করলে তো একই হয়, সেটাকে আবার ইনভার্স দিলাম, আর কিছুই না। এবার এখানে লসাগু করো, কি হবে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে লসাগু করতেছি, কিন্তু ব্র্যাকেটের মধ্যে ঢুকে তাহলে হবে কত 4 8 - 3 হবে কিনা বইলো, 8 - 3 হবে কিনা বইলো, 8 - 3। আচ্ছা তাহলে 4 দুগুনি 8, 8 - 3 তার হোল, এবার হচ্ছে এটাকে ইনভার্স 1 আর এখানে কত হবে 6 হবে, তো 6 কে ইনভার্স করব 1, 6 কে ইনভার্স করব কত 1। এইবারে খেয়াল করো এখানে আছে কত 5/4 আছে, 5/4 আছে এখানে আছে, আর এই যে 6 ইনভার্স 1 মানে কত, 6 ইনভার্স 1 মানে হচ্ছে 1/6, 4 আর 6 লসাগু কত, 5/4 ইনভার্স হবে। আচ্ছা এখানে কিন্তু ইনভার্স হবে, খেয়াল করি একটু, এখানে আছে কত 5/4 তার ইনভার্স, আর এখানে আছে কত 6 এর ইনভার্স, তাহলে এখানে কত হবে 5/4 কে ইনভার্স করলে হয় কত 4/5 আর 6 এর ইনভার্স করলে কত হয় 1/6, এখানে যদি লসাগু করি কত হবে 5 × 6 = 30,
5 ছক 30, তাহলে লসাগু করলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে তোমার 6, 4 ছক 24, আর এখানে আসবে কত? 5, 5 ছকে 5, তাহলে 29/30। কত কি ভুল করলাম আমরা? 29/30। এখানে আসবে হচ্ছে 5 ছক 30, 4 ছক 24, এখানে আসবে 5, 5 ছকে 5, তাহলে 29/30 আসছে। কিন্তু আমার প্রমাণ করতে বলছে কত? প্রমাণ করতে বলছে হচ্ছে 1। তাহলে কোথাও একটা আমরা ভুল করেছি, কোথাও একটা ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই ভুল হয়েছে কোথায়। বলছি, হ্যাঁ, তৌফা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমাদের হয়তো ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে, কিন্তু নিয়ম কিন্তু এইটা, হ্যাঁ, যে আমাদের হচ্ছে cos থেকে আর cos এর ভ্যালুটা আমরা বসিয়ে এখানে ক্যালকুলেশন করব। আমি নিয়মটা একটু দেখে নিচ্ছি। আসলে আমাদের সমস্যাটা হয়েছে কি, ওই যে প্রশ্নটা বাইরে থেকে তোলার কারণে আমাদের কাছে কোশ্চেনটা ছিল না, তো কোশ্চেনটাই কোথাও হয়তো বারবার ভুল করার কারণে আমাদের অঙ্কটা ভুল হচ্ছে। আমি আরেকবার একটু রিপিট করছি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু এখান থেকে একটু দেখি যে আসলে আমাদের ভুল কোথায় গিয়েছে। যে 2 রইলো, আর 1/cosec স্কয়ারে মানে হচ্ছে sin স্কয়ারে, আবার 2 রইলো, এখান থেকে হচ্ছে sec স্কয়ারে, 2 sin স্কয়ার a ইনভার্স -1, 2 sec স্কয়ার a ইনভার্স -1, 2 মাইনাস sin a এর সাপেক্ষে bc বাই ab, bc বাই a কোণের সাপেক্ষে bc হচ্ছে লম্ব আর ac হচ্ছে আমার অতিভুজ। bc হচ্ছে লম্ব এবং ac হচ্ছে অতিভুজ, √3/2 তার স্কয়ার, তার ইনভার্স। ওকে, এবার হচ্ছে তোমার 2 প্লাস sec স্কয়ারে, তাহলে 2 রইলো, প্লাস sec a, sec a হচ্ছে আমার অতিভুজ বাই cos a হচ্ছে অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2, তাহলে 2/1, 2/1 তার হোল স্কয়ার, 2/1 তার হোল স্কয়ার হইলো। এবারে এখানে আসছে √3/2 তার হোল স্কয়ার, √3/2 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা 2 রেখেছি, আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশনটা যদি আরেকবার একটু করি, 2 মাইনাস 3/4, 2 মাইনাস 3/4 ইনভার্স -1 যোগ 2 প্লাস 4 ইনভার্স -1, তাহলে 2 মাইনাস, এখানে লসাগু করে দেই, লসাগু করলে হচ্ছে 4, 8 মাইনাস 3, 8 মাইনাস 3 ইনভার্স 1, আর 6 ইনভার্স 1, তাহলে এখান থেকে হবে হচ্ছে 5/4 ইনভার্স 1 প্লাস 6 ইনভার্স 1, এখান থেকে হবে 4/5, আর এখান থেকে হবে উপরে যাবে 1 আর নিচে আসবে 6, তাহলে 5 ছক 30 সেমই আসতেছে, তাহলে 6, 4 ছক 24, আর এখান থেকে হবে হচ্ছে আমাদের 5, আর এখান থেকে হবে হচ্ছে 5, 5 ছকে 5, 29/30। এটাই তো আসতেছে, এর বাইরে তো আসে না। কোশ্চেন ভুল ছিল। আচ্ছা, কোশ্চেন ভুল ছিল, কোশ্চেন ভুল ছিল ওই বোর্ডে। cos স্কয়ারের জায়গায় cot স্কয়ার। আচ্ছা, তাহলে কোশ্চেন ভুল ছিল তওফা। তুমি হয়তো ওই যে তুমি হয়তো পেরেছিলা, কিন্তু ওই যে অন না আসার কারণে তুমি ভাবছো হচ্ছে মিলতেছে না কেন, কিন্তু আসলে আমাদের ওয়ে ঠিক আছে, ঠিক আছে, এই ওয়েতেই করতে হবে। কোশ্চেন ভুল হচ্ছে cos স্কয়ারের জায়গায় cot স্কয়ার হলে তারপর 1। আচ্ছা, তার মানে এই যে cosec স্কয়ার আছে এখানে, এই cos স্কয়ারটা চেঞ্জ করে এটা শুধু cot স্কয়ার করতে হবে, তাহলে অঙ্কটা ইকুয়াল 1 হবে। তাহলে তওফা আশা করি উত্তরটা পাইছো, এবং আমি আসলে ভাবলাম যে অঙ্কটা আসলে ভুল গেল কোথায়, আসলে ভুল যায়নি, কোশ্চেনেই ভুল ছিল। এবং যশোর বোর্ডে কোশ্চেনে ভুল হলে, যশোর বোর্ড না, যে কোনো বোর্ডে কোশ্চেনে ভুল হলে তোমরা এটা সম্পূর্ণ নাম্বারই সবসময় পাবা, এবং এটা বাইরে থেকে নির্দেশ দেওয়া, যদি কখনো কোশ্চেনে ভুল হয়, এমসিকিউ হোক, শর্ট কোশ্চেন হোক এবং সৃজনশীল হোক, যেখানে ভুল হোক না কেন, নাম্বারটা তোমাকে সবটুকুই দেওয়া হবে। যে ওই কোশ্চেনে যদি 4 মার্ক হয়, 4 মার্ক কোশ্চেনটা ভুল আসছে, তাহলে তুমি 4 মার্ক ইজিলি পেয়ে যাবে। তাহলে এটা আবার বোর্ডের জন্য অনেক ভালো। অনেক স্টুডেন্টরা আবার দেখা যায় যে তোমার অনেক স্টুডেন্ট দেখা যায় যে ভয় পেয়ে যায় যে আচ্ছা কোশ্চেন তো মিলতেছে না, এটা কি আসলে কি ভুল আছে নাকি, এটা এটা তোমরা এইসব নিয়ে টেনশন করার দরকার নেই। তোমরা তোমাদের ওয়েতে তোমাদের লাইনে অঙ্ক করবা, আশা করা যায় তোমরা পারবা। মনোয়ারা পারভিন, আমি এইগুলা পারি, আমার স্টুডেন্ট মরিয়ম, যদি ভুল না করি আমার স্টুডেন্ট মরিয়ম। তো ক্লাস আমাদের শেষ, আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, এবং শেষ কথা যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে এই ছিল আজকের আমাদের ক্লাস, এবং আমাদের ক্লাসে কিন্তু ত্রিকোণমিতির অনেক কিছু আজকে শেখানো হয়েছে। যারা এখনো ভিডিওটি দেখো নাই,
তারা যদি রেকর্ডের ভিডিও অবস্থায় থাকবে তোমরা এসে এটা দেখে নিতে পারবা। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমাদের চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে আমরা প্রতি শুক্রবারই লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের অফিসিয়াল পেজ থেকে। চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে প্রতি শুক্রবারই এটা অনুষ্ঠিত হবে। এবং আগামী শুক্রবার আমরা কোন টপিকের উপরে হচ্ছে তোমার লাইভ ক্লাসটা সাজাবো, এটা চাইলে তোমরা কমেন্ট করতে পারো, আমি একটা পোস্ট করে দেবো এবং সেই পোস্টে তোমরা কমেন্ট করে জানাতে পারবা যে ভাইয়া বা স্যার এই অধ্যায়ের উপরে নিলে আমাদের ভালো হয়, তো সেভাবে নিব। এবং শুধুমাত্র খুলনা শহরে আমার একটা পার্সোনাল ব্যাচ চলছে, 26 ব্যাচ যারা রয়েছে, মানে এসএসসি 26 ব্যাচ, তাদের একটা পার্সোনাল ব্যাচ শুধু আমার রয়েছে, সেখানে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। তারা হচ্ছে এই ব্যাচে থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তো যারা খুলনা শহরে আসো বা খুলনা শহরে যারা ব্যাচ করতে চাও, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা চার দেয়ালে পাঠশালায় মেসেজ করতে পারো, তারা আমার পার্সোনাল ব্যাচে জয়েন হতে পারবা। এবং 9-10 একাডেমিক যারা রয়েছে তাদের জন্য এখনো আপাতত সেরকম কিছু তৈরি হয় নাই, বাট সুযোগ যদি তৈরি হয় অবশ্য তৈরি করা হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার জন্য। যারা এসেছে এখন শেষ পর্যায়ে, যারা ভিডিওতে এসেছে তাদেরকেও ধন্যবাদ। এবং রেকর্ডেড অবস্থায় ভিডিওটি থাকবে, তোমরা A to Z একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের 1 ঘন্টা প্লাস ভিডিও হয়েছে এবং সবটুকু যদি দেখো, আশা করা যায় এখান থেকে তোমরা 5 থেকে 7 মার্ক কমন পাবা। কারণ এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, শর্ট কোশ্চেন, সিকিউ তো আসবে, সিকিউ মাস্ট আসবে, এমসিকিউ আসবে এই টপিকের উপর বেস করে। এবং প্রতিদিন যদি আমরা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি, আমাদের বেসিক অনেক উন্নত হবে, আমরা কোশ্চেনগুলো আনসার করতে পারবো খুব ইজিলি এবং কনফিডেন্সের সাথে। তো এখানেই শেষ করছি আমাদের আজকের লাইভ ক্লাস। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।